সে ট্রানজিশন কার্ভ দেখেছিলাম। আজকে আমরা দেখব ভার্টিক্যাল কার্ভ। স্যার বলো। স্যার একটা জিনিস স্যার এখানে জানার ছিল স্যার স্যার আমরা তো এখানে স্যার ওই যে ট্রানজিশন কার্ভের স্যার হুম তিনটা টেবিল করছি স্যার, মানে হুম, ডিফ্লেকশন অ্যাঙ্গেলের জন্য স্যার। হ্যাঁ, তো স্যার এখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেলের জন্য স্যার যে আমরা তিনটা টেবিল করছি স্যার, হুম তার আগের যে ডাটা গুলো স্যার, হুম। এগুলো আমরা তো স্যার এইখানে না লিখে তো স্যার ডিরেক্ট টেবিলে করলেও তো হয় না স্যার। কোন ডাটাগুলো তুমি টেবিলে লিখবে, মানে তুমি এমনি করতে চাচ্ছ না? স্যার মনে করেন স্যার এই যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফর ট্রানজিশন কার্ভের যে স্যার ফার্স্ট যে টেবিলটা লিখছি স্যার, হুম 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 এখানে স্যার প্রত্যেকটা যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল স্যার হুম হুম পয়েন্ট, হুম তো হুম এইখানে এইগুলো তো স্যার আমি যদি ডিরেক্ট টেবিলে করে ফেলি স্যার, তাহলে তো হুম, হচ্ছে। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, করে ফেলতে পারো। তুমি যদি বাইরে না ক্যালকুলেশন করে সরাসরি এখানে তোমার ঠিকঠাক মান থাকলেই হবে, সরাসরি টেবিলে বসালে হবে। আর স্যার আরেকটা কথা স্যার, ওই যে হুম 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 সার্কুলারের জন্য স্যার আমরা যে এই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা নিছি স্যার, এখানে স্যার তারা প্রত্যেকটা কোডের জন্য স্যার অ্যাঙ্গেল নিছে স্যার। তো স্যার এখানে আমরা যদি মানে প্রত্যেকটা কোডের জন্য অ্যাঙ্গেল না নিয়ে ওই ফার্স্ট ট্রানজিশন কার্ভের জন্য যে অ্যাঙ্গেল যেভাবে নিছে হুম স্যার, ওইভাবে নিলেই তো হুম। হচ্ছে স্যার। মানে আমি আলাদা নিতে চাচ্ছি না, মনে করেন একসাথে নিয়ে নিচ্ছি। মানে বুঝলাম না তোমার তোমার তুমি টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল যখন বের করবা তখন তো তোমার অবশ্যই একটার সাথে আর একটা রিলেটেড। জি স্যার, বুঝলাম না স্যার। মানে বলতেছি, তুমি এই যে সার্কুলার কার্ভের যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল প্রত্যেকটা বার করছে, মানে তুমি তো প্রত্যেকটা বের করতে চাচ্ছ না। না স্যার, তো মানে স্যার আমি যে এই যে ট্রানজিশনের জন্য যেভাবে করছি স্যার, হুম, ওইভাবে করলেও তো স্যার মিলতেছে স্যার। তো স্যার আমি কেন আলাদা করে করব স্যার? এই সার্কুলারের জন্য। জি স্যার, ওইখানে মনে করেন এখানে প্রত্যেকটা স্যার ইন্টারভেল 20 ধরে স্যার ডিফ্লেকশন হুম ইচ কর্ড নিছে স্যার। তো আমি হুম। এখানে মনে করেন ইন্টারভেল 20 না নিয়ে আমি টোটালটা নিয়ে নিলাম 24.6। তাহলে তো স্যার আমার টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা তো পাচ্ছি স্যার। মানে এক সিস্টেম আমি তিনটা টেবিলই করতে চাচ্ছিলাম স্যার। মানে ট্রানজিশন কার্ভের যে লাস্ট যে ভ্যালু বের করলা, তারপরে তুমি সার্কুলার কার্ভের ভ্যালু গুলো বের করতে চাচ্ছ। জি স্যার, সার্কুলার কার্ভের যে ভ্যালু গুলা স্যার হুম। এখানে টেবিলে দেখেন স্যার, ওরা আলাদা করে করছে ডিফ্লেকশন কার্ভ গুলা স্যার, তারপর আবার টোটাল করছে আর কি স্যার। তোমার তো এখানে তিনটা কার্ভ একটু আলাদা করেই ক্যালকুলেশন করতে হবে, কারণ সার্কুলার কার্ভের সাথে তো ট্রানজিশন কার্ভ, মানে দুইটার ক্যালকুলেশন তো এক না, দুইটা তো আলাদা ক্যালকুলেশন। সো তুমি দুইটা মানে একসঙ্গে মানে যদি মিশায় ফেলো তাহলে তো হবে না, বুঝছো? তিনটা আলাদাই করতে হবে। তিনটা বলতে অ্যাটলিস্ট দুইটা করতে হবে, লাস্টেরটা না করলেও লাস্টেরটা তো তোমার সেম স্যার হবে। আমি ওইটা বলছি না স্যার, মানে আমি বলতেছি স্যার সার্কুলার কার্ভটা যেন আমি করছি স্যার, ওই হুম সার্কুলার কার্ভে স্যার এখানে তারা ফার্স্টে প্রত্যেকটা কোডে স্যার এই ডিফ্লেকশন বের করছে, হুম তারপর হুম। টোটাল কোড করছে আর কি। আমি বলছি স্যার এখানে একটা এই কলাম আমি না করে টোটালটা ডিফ্লেকশন করতে যাচ্ছি স্যার। মানে তুমি ডিফ্লেকশন অ্যাঙ্গেল ফর স্কোর এটা করবা না? না স্যার, আমি চাচ্ছি স্যার এটা যদি না করি চলবে না স্যার। এইটা না করলে তুমি টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা বের করবা কেমনে? টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল যেটা, সেটা তো আমার এই তোমার প্রত্যেকটা কর্ডের জন্য যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল একটার সাথে একটা যোগ করে করেই তো আমরা পাই। তো তুমি যদি এটা বের না করো তাহলে তো টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা বের করা যাবে না। তুমি তো সরাসরি টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল বের করতে পারবে না। স্যার ওইটা তো স্যার ট্রানজিশন কার্ভে তো স্যার করে নাই স্যার। হ্যাঁ, একটু দাঁড়াও, তোমার কথাটা আমি এখনো ক্লিয়ার হই নাই। স্যার বুঝেন নাই স্যার আমি কি বলছি? না না, তোমার কথা এখনো বুঝি নাই।
মানে তুমি বলতেছো যে ট্রানজিশন কার্ভের মতোই তুমি সার্কুলার কার্ভেও মানে সরাসরি টোটাল ডিফ্লেকশন অ্যাঙ্গেল বের করতে চাচ্ছ, স্যার আমি তাই তো? বলতেছি স্যার, মনে করেন সার্কুলার যে কার্ভটা দিছে স্যার এখানে, হুম 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 এখানে তো স্যার ডিফ্লেকশন অ্যাঙ্গেল গুলা ফার্স্টে স্যার, এই ডিফ্লেকশন কর্ড গুলা স্যার প্রথমে স্যার তারা করছে স্যার। হুম হুম তারপর হুম তারপর ওইখান থেকে আবার টোটাল করছে। হুম তার হুম মানে স্যার তারা এটা দুইবার করছে। তো হুম আমি বলতেছি স্যার এখানে আমি একবার করব, মনে করেন স্যার ওই যে ট্রানজিশন কার্ভে যেভাবে আমি নিছি স্যার, হুম ট্রানজিশন কার্ভে তো আমি ফার্স্টে কর্ডের ভ্যালু গুলা বের করছি, তারপর ডিরেক্ট আমি ডিফ্লেকশন অ্যাঙ্গেল বের করছি। হুম। ওইভাবে করলে চলবে না স্যার? ওইভাবে বের করে দেখো তো, যদি একই ভ্যালু আসে তাহলে তো চলবে, কিন্তু মনে হয় না একই ভ্যালু আসবে, কারণ দুইটার ডেরিভেশন তো আলাদা, বুঝছো? জি স্যার, ডেরিভেশন আলাদা হলেও স্যার আমি দেখলাম স্যার মানগুলা সেম আসে স্যার, মানে একসাথে করলেও টোটাল ডিফ্লেকশনটা স্যার সেমই হয়। সেম যদি হয় তাহলে করতে পারার কথা, যদি একজ্যাক্ট ওই ভ্যালু আসে তাহলে করতে পারবা, সমস্যা নেই। কিন্তু একজ্যাক্ট ভ্যালু কি আসে? আসার তো মনে হয় কথা না। স্যার আসবে তো স্যার, মনে করেন ক্যালকুলেশন স্যার তারা এখানে করে এই যে দেখছো? সেকেন্ড যে পয়েন্ট। জি স্যার। ক্যালকুলেশন করে দেখছো? জি স্যার, আমি মনে করি যে এখানে স্যার সেকেন্ড পয়েন্টটা তার স্যার তারা ধরছে স্যার 20 ধরে প্রথমে হুম হুম এই হুম। প্রত্যেকটা কোড করেন নাই স্যার, 1 ডিগ্রি তুমি 54 মিনিট সরাসরি 6 সেকেন্ড। মানে টোয়েন্টি ফোর আমি পয়েন্ট 20। সিক্স ধরে করছো, করে দেখছো? জি স্যার, ওইটা ধরলাম, আচ্ছা। ধরে দেখলাম তো স্যার ওই আমার টোটাল যে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা ওইটাই আসে স্যার। টু তো স্যার ডিগ্রি তাহলে টোয়েন্টি তো মিনিট আমার 57 সেকেন্ডে আসে। জি স্যার, ওইটাই আসে স্যার। আসলে তুমি কি বলে, এটা স্কিপ করলেও সমস্যা নাই, ঠিক আছে, যদি অ্যাকুরেট আসে। আচ্ছা আমি একটু চেক করে দেখি, তোমার আসলে ভরসা জি স্যার, পাইতেছি আপনি না। দেখেন স্যার একই। ঠিক আছে, ধরো 24, তারপর একটা কত আসতেছে, 44.6, তাই না? তারপর এটা 4.6। 19 ইন্টু 44.6 রেডিয়াস, রেডিয়াস কত যেন, 300 না? সরাসরি তো একই মানে আসতেছে, একই মান আসলে জি। তুমি করতে পারো, সমস্যা নেই। জি স্যার, এইটাই তো স্যার বলতেছিলাম যে স্যার এখানে হুম আমি এই একটা গড় বেশি তো করার দরকার নাই স্যার, কারণ ওইটা তো লাগতেছে না, আমি টোটালটা যেহেতু পাচ্ছি স্যার। তো কি বলে, তুমি ওই সরাসরি টোটাল রিফ্লেকশন যদি বের করে কি বলে করতে চাও, করতে পারবা, যেহেতু কি বলে একই ভ্যালু আসতেছে, ঠিক আছে, এটা করতে পারবা, সমস্যা নেই। কারণ আমরা তোমার এই টোটাল রিফ্লেকশন অ্যাঙ্গেলটাই আসলে ইউজ করব, ঠিক আছে, জি প্রত্যেকটা স্যার, কারণ আমরা তো ডিফ্লেকশন স্যার এটা অ্যাঙ্গেলটা এখানে বের চেক করবো। চেক করলে তো স্যার আমরা পেয়েই যাবো স্যার। হুম 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 আর স্যার এখানে তাহলে স্যার ওই সেকেন্ড ট্রানজিশন কার্ভটা স্যার টেবিলটা লাগবে না স্যার, না দিলেও তো হ্যাঁ চলবে হ্যাঁ, স্যার। ওইটা না দিলেও চলবে, কারণ আমাদের দুই পাশে তো সেম, ঠিক আছে। তুমি ফার্স্ট ট্রানজিশন কার্ভটা বের করলে, মানে ফার্স্ট ট্রানজিশন কার্ভের তোমার কি বলে, ওই যে এই পাশ থেকে জাস্ট ওইটা উল্টা পাশ থেকে হবে আর কি। কিন্তু ভ্যালু গুলো সব একই আসবে, ঠিক আছে, মানে T1 বিন্দু T2 বিন্দু সেম, একইভাবে ওই যে তোমার
জয়েন্ট দুই পাশে তোমার একই ডিফ্লেকশন অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তো তুমি যদি মানে কি বলে ওই জয়েন্ট থেকে শুরু করো, ঠিক আছে, তাহলে জাস্ট উল্টা মানগুলো সব উল্টা হবে আর কি, ঠিক আছে। ও জি টি টু স্যার টি টু থেকে শুরু করছে, তো ওই যে জাস্ট একই একই ভ্যালু, জি স্যার, তারা তো ঠিক এখানে আছে। স্যার ব্যাক হুম থেকে হুম, শুরু করছে স্যার। ঠিক আছে, সমস্যা নাই, সেম একই হবে। তো তুমি যদি সেকেন্ড ট্রানজিশন কার্ভ মানে না করো তাতে সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার, মানে এক্সামে স্যার আমি যদি ডিরেক্ট স্যার টেবিলটা দিয়ে দিই তাহলে তো হচ্ছে স্যার, মানে এখানে ওই ডাটাগুলো আর এক্সট্রাক্ট করতে হচ্ছে না। ডাটাগুলো সরাসরি এখান থেকে বসিয়ে দিলে হবে, শুধু ওই যে তোমার চেইনেজটা চেঞ্জ হবে, চেইনেজ, আর সব বাকি সেম। হুম, জি স্যার, এইটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, আর বাকি কোনো কিছু চেঞ্জ হবে না। স্যার, বলো। এখানে এই যে বললেন যে সেকেন্ড টেবিলটা ট্রানজেকশন কার্ভের দেয়া লাগবে না, এখানে মানের মধ্যে বেশি না কিন্তু খুব সামান্য কম বেশি তো আসছে স্যার, সেটা কি কোনো প্রবলেম করবে না? কোনটাতে? সেকেন্ড ট্রানজিশন করবে? জি স্যার। আর সেকেন্ড ট্রানজিশন কার্ভে তো মান চেঞ্জ হওয়ার কথা না, কারণ দুই পাশে তো আমরা সেম কার্ভ ইউজ করতেছি, একই মানই তো আসার কথা। না স্যার, সামান্য একটু ডিফার করে। স্যার একই হয় না কিন্তু স্যার, অনেক সময় দেখা যায় যে কিছুটা ডিফারেন্ট আসে স্যার। ডিফারেন্ট তো হওয়ার কথা না, কারণ আমরা তো একইভাবে এই পাশের কোড গুলাকে আমরা যেভাবে ভাগ করবো ওই পাশেও সেম ভাবেই ভাগ করব। এখানে আলাদা আসছে কি জন্য, এই যে এখানে তোমার ওই যে তোমার সাবকর্ড সাবকর্ডটা একটু সামান্য এদিক সেদিক আসছে, যেরকম প্রথম ট্রানজিশন কার্ভের সাবকর্ড ফার্স্ট সাবকর্ডটা আসছে হলো তোমার 4.6, আর এইটাতে ধরেছে হলো 4.78। এই যে সামান্য একটুর জন্য ওই ডিফারেন্সটা আসতেছে, ঠিক আছে। তো এইখানে তোমার জি, এটাই স্যার, এটাই বলতেছিলাম। এই চেইনের যদি তুমি মানে একদম পয়েন্টে পয়েন্টে ফেলতে পারো একই ইয়েতে, তাহলে তোমার একই আসবে আর কি, ঠিক আছে। হয়তো ওই সামান্য একটু ইয়ের কারণে আসলে ওইটুকের জন্য কোনো সমস্যা হবে না, তোমরা যদি একই লিখে দাও তাতে প্রবলেম হবে না, ঠিক আছে। বুঝতে পারছো? স্যার তাহলে সেকেন্ড টেবিলটা বাদ দিয়েই দেওয়া যায়? বাদ দিয়ে বলতে ওইটা জাস্ট কপি করে দিবা, ঠিক আছে, চেইনেজ গুলো বসিয়ে দিয়ে, কিন্তু একদম তো বাদ দেয়া যাবে না, বাদ দিলে তো তুমি তোমার মানে আমার এটা কার সেটিং এর জন্য যে ডাটা গুলো দরকার সেই ডাটা তো ফুলফিল হলো না, ঠিক আছে। কারণ হলো আমরা যখন ফিল্ডে কাজ করব, সেট করব কার্ডটা, তখন তো আমার একদম ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত সব ডাটা গুলো লাগবে, মানে প্রত্যেকটা চেইনেজ পয়েন্টে। এই জন্য স্যার এখানে একদম হুবহু তো কপি তো করবো কিভাবে স্যার? এখানে তো স্যার ওই যে চেইনেজে তো একটা ডিফারেন্ট হ্যাঁ করবে হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই চেইনেজের জন্যই আসলে এই টেবিলটাও করতে হবে। কিন্তু তুমি যদি মানে ডাটাগুলো এই যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ঠিক আছে, এইগুলো সেম ইউজ করো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার ওই যে চেইনেজ, তারপরে ওই যে পয়েন্ট গুলো একটু উল্লেখ করে দিতে হবে, কারণ এই ডাটা দেখেই তো মানে সার্ভেয়র তোমার ফিল্ডে, সরি সার্ভেয়র বলতেছি, মানে কার্ভ যখন তৈরি করা হবে এই ডাটা দেখেই কিন্তু তৈরি করা হবে, সেই জন্য ডাটা তোমার দিতে হবে। তো টেবিলটা থাকতে হবে, কিন্তু ভ্যালু গুলো যদি তুমি সেম ইউজ করো, কর্ড গুলাকে যদি তুমি সেম পজিশনে বা সেম তোমার লেন্থে ভাগ করতে পারো, তাহলে কোনো সমস্যা নেই, একই ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে তো স্যার আমাদের এটা দিতেই হচ্ছে স্যার, বাদ তো দেওয়ার কি স্কোপ নাই না, স্যার? একবারই স্কিপ করার তো ওয়ে নাই। হুম,
জি স্যার, কারণ এখানে যাই হোক, চেইনে হুম এখন তোমরা জন্য তো স্যার পরীক্ষার ক্ষেত্রে আমি বলি, পরীক্ষার ক্ষেত্রে তোমরা ঠিক আছে, আহ, পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একটু শর্টই করে দেই। পরীক্ষার ক্ষেত্রে থার্ড টেবিলটা না দিলেও হবে, ঠিক আছে? কারণ ফার্স্ট টেবিলটা তোমরা বের করতে পারলে আমি ধরে নেবো যে তোমরা ওই পরেরটাও করতে পারবা, ঠিক আছে? এই জন্য এক্সামে যদি আসে তাহলে তোমরা এই পরের ট্রানজিশন কার্ডটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। লিখে দেবে সেম এজ ফার্স্ট ট্রানজিশন কার্ড, ঠিক আছে? স্যার বলো। স্যার একটা প্রবলেম ছিল, অফসেট ফ্রম অফসেট ফ্রম কড প্রডিউসড। প্রডিউসড, হ্যাঁ বলো। স্যার ওখানে ট্রায়াঙ্গেল CT1P1 আর C1P1 M1, এটা তো এই দুইটা তো সিমিলার ত্রিভুজ। এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে P1C1 ইকুয়াল টু কি হবে? বলো। P1 P1C1 to it code produced, হ্যাঁ এবার বলো। স্যার P1C1 সমান কি হবে? আমি তো ওই দুইটা P1 সমান C1, জি স্যার। P1 C1 ইকুয়াল টু ওই যে তোমার B2। P1 না স্যার, ওই দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে P1C1 সমান সমান কি T1P1 হবে? না, তুমি তো সমান সমান লিখতে পারবে না, এখানে সিমিলার ট্রায়াঙ্গেলে তো অনুপাত তুমি লিখতে পারবে এখানে হ্যাঁ স্যার, অনুপাতটা আমরা কি লিখবো, মানে P1C1 এর অনুপাতটা আমরা কি লিখবো? আহ, এখানে তো তোমার আসলে যেটা প্রয়োজন, যেরকম এখানে আমাদের প্রয়োজন হয়েছে C1 তোমার স্যার দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তো আমরা হ্যাঁ, বলতে পারবো মানে P1 আর C1 এর অনুপাতটা সমান সমান T1C। বাট স্যার বইতে লিখছে T1P1। বাট স্যার দুইটা ত্রিভুজ সদৃশকোণী হলে তো T1C হওয়ার কথা না, P1C1 ইকুয়াল টু। না, তোমার সদৃশ সদৃশ ত্রিভুজের তোমার থিওরি হলো যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ বাহুগুলোর অনুপাত সমান। হ্যাঁ ঠিক স্যার। আছে? স্যার তো সেই হিসেবে আমি দ্বারা ত্রিভুজটাই অঙ্কন করে নিই, জি তাহলে স্যার। সুবিধা হবে। স্যার একটু অ্যাড আহ, করতে চাচ্ছিলাম বলো। যে এখানে অর্পিতা যেটা বললো যে অনুপাতটা যে দেখাইছে, আমি যদি ঠিকঠাক বুঝে থাকি সেখানে C1M1 ডিভাইডেড বাই P1C1, এইটার হ্যাঁ। সাথে P1C1 ছিল উপরের বাহু, আর পরের অনুপাতে CP1 এর নিচে ওরা T1C T1P1 দিছে। দেওয়া উচিত ছিল। হ্যাঁ স্যার, T1C T1C দিলে দেন দেওয়া হচ্ছে উচিত আচ্ছা ছিল মিলবে। আচ্ছা, আমি T1P একটু দিয়ে, দেখি, আমি স্যার আপনি একটু একটু দেখেন। করে নেই, ঠিক কিন্তু আছে? স্যার দুইটার একই T1, সমান। হ্যাঁ স্যার আপনার T1C হলো হলে কিন্তু এই অ্যান্সারটা একটা মিলে, জিনিস, সবকিছু সমানভাবে ঠিক আছে? মিলে। এটা হলো T1, এটা C, এটা P1, এটা হলো C1, এটা হলো M, তাই না? এই কোন আমাদের আলফা, এই কোন আলফা। স্যার ওটা M1। এই তো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা M1। হ্যাঁ M1 হ্যাঁ হ্যাঁ আছে, M1। যাই লিখি আর কি। জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের বইয়ে লিখছে কি C1M1 ডিভাইডেড P1C1 ইকুয়াল টু C1, সরি, CP1 ডিভাইডেড T1P1, ঠিক আছে? তাহলে C1M1 হলো আমার এটা, তাই না? জি স্যার। তাহলে এই বাহু ডিভাইডেড P1C1, C1, হ্যাঁ। এই বাহু, ঠিক আছে? তাহলে একইভাবে এটার অনুপাত হবে এই বাহু ডিভাইডেড আবার এই বাহু। হ্যাঁ স্যার, ওরা স্যার এটা দেয় না, ওরা দিচ্ছে T1P1। তা এটা দিছে হলো, এরা এই জন্য দিছে যে আমাদের আহ, যেহেতু এটা একটা আমরা তোমার কার্ভ হিসেবে কল্পনা করেছি, তো এই জন্য এইটাও আমার যতটুকু হবে এইটাও ততটুকু হবে। একইভাবে এটা যতটুকু হবে আর এটা ততটুকু হবে। এটা হলো তোমার B2, এটাও B2, এটা B1, এটাও B1। স্যার তাইলে T1P1 এর জায়গায় T1CCও লিখতে পারবো, তাই না? হ্যাঁ, তুমি T1 সিও লিখতে পারবা। আচ্ছা স্যার, ওরা যে এখানে এটা অন্যভাবে ঠিক মানে আছে, সদৃশ T1 সিও লিখতে পারবা, জি স্যার বুঝছি। সমস্যা নেই।
স্যার আরেকটা হ্যাঁ? কথা, এখানে স্যার বলো। ওরা তো এটা সুদৃশ করে দিয়ে প্রমাণ করছে, বাট স্যার আমি যদি মানে আমি আগে যে প্রসিডিওরে আমি করছি আমি ওই ম্যাথটা ওভাবে করতে পারবো। কারণ স্যার আমি যদি মানে ওটাকে আলফা টু ধরি, কোনটা থেকে সেকেন্ড কর্ডের যে টেনজেন্টটা আছে আমি ওখান থেকে যদি ওটা আলফা টু ধরি তাহলে স্যার ওভাবে মিলে, তো স্যার ওভাবে করতে পারবো কোনটা এক্সামে। কোনটা স্যার সেকেন্ড যেটা ওরা বের করছে, সেকেন্ড কটের যে প্রসিডিউরটা স্যার ওরা বের করছে ট্রায়াঙ্গেল দিয়ে, স্যার ওটা আমি হ্যাঁ যে হ্যাঁ আগের হ্যাঁ প্রসিডিউর করছি ওভাবেও স্যার মিলে আমি দেখছি। মানে আগেরটার মতো করে, হ্যাঁ স্যার আগেরটার মতো, মানে যেমন ফার্স্ট আমি, করার মতো করে। হ্যাঁ স্যার যেমন আমি C1 M1টা বের করছি, ওখানে B1 B2 ডিভাইড বাই 2 আর আসছে, আর এরপর হচ্ছে মানে B2 যখন বের করছি তখন আমি ওটাকে 2 আলফা 2 ধরছি। দেন হুম স্যার হুম। আলফা 2 এর মানটা বের হয়েছে B2 ডিভাইড বাই 2 আর, দেন হচ্ছে M1 P2 এর মান বের হয়েছে B2 ইন্টু B2 ডিভাইড বাই 2 আর, ওরকম ভাবেই স্যার করতে পারতেছি, মানে স্যার আমার মিলছে। না, যদি তোমার ওইভাবে প্রমাণটা হয় তুমি করতে পারবা, সমস্যা নাই, তোমার লজিক তাহলে স্যার থাকলেই হবে। এক্সামে স্যার ওভাবে করলেও দেখো, হবে না? এক্সামে তুমি যদি তোমার লজিক ঠিক থাকে, ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে থিওরি আমাদের কি বলে বিভিন্ন লজিক দিয়ে মিলানো। এখন একটা থিওরি যে মানে বই যেভাবে আছে ওইভাবেই করতে হবে এমন না, কিন্তু যদি তুমি মিলাতে গিয়ে তোমার লজিকে ভুল হয় তখন কিন্তু আবার সমস্যা। ঠিক আছে, এই জন্য তোমার মানে তুমি এইটাকে আলফা টু ধরতে চাচ্ছ, হ্যাঁ অর্থাৎ স্যার, হ্যাঁ এইখান হ্যাঁ, থেকে আলফা 2, আমার পরের কোড যেটা, এই হ্যাঁ টোটালটাকে তুমি আলফা টু ধরে, ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা যেহেতু না আমাদের স্যার, ট্যানজেন্ট, টোটালটাকে আলফা 2 ধরবো না স্যার, ওই টেনজেন্ট থেকে ওটা আলফা 2 তো ধরবো, ওইটা তো স্যার আলফা, ওটা তো আলফা মানে C1 P1 M1 এটা তো আলফা। ও আচ্ছা আচ্ছা, যে এইটুকু আলফা টু হ্যাঁ স্যার, ধরবা। হ্যাঁ হ্যাঁ এইটুকুকে আমি আলফা হ্যাঁ, 2 ধরবো। আলফা টু ধরলে তাহলে অনেক কিছু স্যার আমি, ট্যানজেন্টকে। হ্যাঁ আমি তাহলে C1 M1 এর মানটা ফার্স্টে বের করবো, হবে যে B2 ইন্টু আলফা। এইভাবে হবে, এভাবে করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আর কারোর কোনো কোশ্চেন আছে? আপাতত নেই। তাহলে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিকস ভার্টিক্যাল কার্ভ আজকে শেষ করে দিই, টাইম নিয়ে লাভ নেই। ভার্টিক্যাল কার্ভ, আমাদের হরিজন্টাল কার্ভ যেরকম যেই কারণে আমাদের দেয়া হয়েছিল, ভার্টিক্যাল কার্ভটা মোটামুটি ওইরকমই কারণেই প্রায় দেয়া হয়। সেটা হলো আমাদের যেখানে ধরো পাহাড়ি রাস্তা, ঢালু উঁচু নিচু রাস্তা, সেই জায়গায় কি হয় যে ধরো আমার জায়গাটা এরকম, ঠিক আছে, এদিক দিয়ে গাড়ি উঠতেছে, উঠে এদিক দিয়ে নামবে। সেই ক্ষেত্রে যদি আমাদের এই চূড়াটা তোমার এরকম সরাসরি তোমার এরকম একটু মানে কি বলে ত্রিভুজ আকৃতির হয়ে থাকে, তখন কি হয়, গাড়ি এখানে যাবে, গিয়ে এখানে যখন নামবে একটা স্পিডে থাকলে এখান থেকে তখন অ্যাক্সিডেন্ট করবে, ঠিক আছে, জাম্প করে স্মুথলি এখানে নামতে পারবে না। তো এই জন্য আমাদের হরিজন্টাল কার্ভের মতো এখানে আমাদের ভার্টিক্যাল কার্ভ দিয়ে দিতে হয়, অর্থাৎ এই অ্যাপেক্সটাকে মানে এই চূড়াটাকে একটু রাউন্ড আপ করে দিতে হয়, যাতে করে আমাদের গাড়িটা স্মুথলি এই পাশ দিয়ে এখান দিয়ে স্মুথলি এই পাশে তোমার মুভ করতে পারে। ঠিক আছে, তো আমরা যেরকম হরিজন্টাল কার্ভ সেটিং করছিলাম, এখানে এইভাবে একইভাবে আমাদের ভার্টিক্যাল কার্ভ তৈরি করে দিতে হবে। তো ভার্টিক্যাল কার্ভ গুলো আমরা কিভাবে তৈরি করব এই চ্যাপ্টারে আমরা সেগুলো দেখব। ঠিক আছে, তো তার জন্য আমাদের কিছু ডেফিনেশন জানতে হবে বা কিছু থিওরি জানতে হবে। তার মধ্যে আসতেছে গ্রেডিয়েন্ট।
গ্রেডিয়েন্ট বলতে বোঝায় যে আমাদের তোমার এই যে তোমার ঢালটা, ঠিক আছে, অর্থাৎ আমার এই ঢালটা হরিজন্টালের সাথে মানে কতটুকু পরিমাণ রাইজ অথবা ফল, কতটুকু পরিমাণ রাইজ অথবা ফল, এই পরিমাণটাই এই তোমার রাস্তার এই জায়গাটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে, তোমরা জানো। মানে গ্রেডিয়েন্টটা কি স্যার অ্যাঙ্গেল দ্বারা বুঝাইতেছেন স্যার? অ্যাঙ্গেল দ্বারা বোঝাতে পারো, আবার রেশিও দ্বারা বোঝাতে পারো, ঠিক আছে। রেশিওটা যদি বুঝাই তাহলে স্যার একটু টান দিয়ে একটু দেখাই দেন স্যার, ঠিক আছে, কোন বরাবর রেশিওটা। যেরকম এটা ধরো আমার হরিজন্টাল, ঠিক আছে, আর এটা হলো ভার্টিক্যাল। এখন হরিজন্টালের সাথে কতটুকু ভার্টিক্যালি উঠতেছে, ভার্টিক্যালের সাথে হরিজন্টালের রেশিও, ঠিক আছে, বুঝতে পারছো? এটা ধরো 1 আর এইটা ধরো তোমার n, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবো যে 1 in n, এটার গ্রেডিয়েন্ট হলো 1 in n। অথবা আমরা এটাকে তোমার পার্সেন্টেজে হিসাব করতে পারি, যে আমার 100 মিটারে আমার বা 100 তোমার ইউনিট লেন্থে কত ইউনিট আমার রাইজ করবে বা ফল করবে, ঠিক আছে। তো সেটাকে পার্সেন্টেজে দেখানো হয়, সেটা হলো 1% গ্রেডিয়েন্ট, তারপরে তোমার 1.5% বা 2% গ্রেডিয়েন্ট, এইভাবে উল্লেখ করা যেতে পারে। 1% গ্রেডিয়েন্ট বলতে বোঝায় যে তোমার 100 মিটার বা 100 মিটার বা 100 ফিট হরিজন্টালি গেলে 1 ফিট উপরে উঠবে, রাইজ করবে, অথবা 1 ফিট নিচে নামবে। যদি আপ গ্রেডিয়েন্ট হয় তাহলে উপরে উঠবে, আর যদি ডাউন গ্রেডিয়েন্ট হয় তাহলে তোমার নিচে নামবে। হ্যাঁ, ঠিক আছে। এরকম 1.5% মানে হচ্ছে তোমার হরিজন্টালি তোমার 100 মিটার গেলে তোমার 1.5 মিটার রাইজ করবে বা ফল করবে, ঠিক আছে। আর আরেকটাই যেটা বললাম যে 1 in n, ঠিক আছে, যে তোমার হরিজন্টালি n ডিস্টেন্স গেলে তোমার ভার্টিক্যালি 1 রাইজ করবে অথবা 1 ফল করবে, এটাকে বলা হলো গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো এরপরে আসতেছে রেট অফ। স্যার এখানে ওই ভার্টিক্যাল কার্ভের স্যার গ্রেডিয়েন্টটা যদি বলতেন স্যার, নেটওয়ার্কের জন্য বুঝি নাই স্যার। হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্ট মানে এই যে আমার এই যে রাস্তাটা হবে আর কি, ঠিক আছে, রাস্তার যে তোমার এই ভার্টিক্যাল কার্ভের যে ট্যানজেন্ট, ঠিক আছে, সেই ট্যানজেন্টটা মানে তোমার হরিজন্টালের সাথে কতটুকু রাইজ করতেছে বা কতটুকু ফল করতেছে। স্যার এখানে ঠিক আছে। টেনজেন্ট পয়েন্টটা স্যার কোন দিক থেকে নিব স্যার, মানে কোনটা হবে স্যার? ট্যানজেন্ট তুমি মনে করো যে আমার এটা রাস্তা, ঠিক আছে, এখানে হরিজন্টাল রাস্তা এসে এখানে তোমার ভার্টিক্যালি উঠতেছে, পাহাড়ি রাস্তা চিন্তা করো, যেখানে তোমার পাহাড় আছে আর কি, ওইসব জায়গায় তো ভার্টিক্যাল কার্ভ দিতে হবে। এখানে হরিজন্টালি এসে হঠাৎ করে এখানে তোমার ইয়ে চেঞ্জ হয়ে গেছে, তো এইখান থেকেই তোমার কার্ভটা শুরু হবে, তাই না? এখান থেকে কার্ভটা শুরু করতে হবে। তো এখান থেকে কার্ভ শুরু করলে অথবা একটা রাস্তা উঠতেছে, উঠতে উঠতে তারপরে এখানে, তো যতটুক তোমার একই গ্রেডিয়েন্টে উঠতেছে, আমার কার্ভ স্টার্ট না হওয়া পর্যন্ত তো আর আমার তোমার কি বলে ট্যানজেন্ট পয়েন্ট শুরু হবে না। ট্যানজেন্ট পয়েন্ট শুরু হবে যেখান থেকে তোমার কার্ভটা শুরু হচ্ছে, ওটা ট্যানজেন্ট, ঠিক আছে। আমি গ্রেডিয়েন্টটাও এখান থেকে হিসাব করব, ঠিক আছে, এখান থেকে আমার এই চূড়া পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আমার হরিজন্টালের সাথে কি পরিমাণ রাইজ করতেছে, অথবা এই যে এটা হলো ডাউনগ্রেড, হরিজন্টালের সাথে কি পরিমাণ আমার ফল করতেছে, এই ভ্যালুটাই গ্রেডিয়েন্ট, ঠিক আছে। জি স্যার। ওকে, এরপর আসি রেট অফ চেঞ্জ অফ গ্রেড, ঠিক আছে। তো
আমরা যে আমাদের ভার্টিক্যাল কার্ভ সেট করব, এই কার্ভটাও তো এক ধরনের আমার প্যারাবোলিক কার্ভ, ঠিক আছে। তো এই প্যারাবোলিক কার্ভের তোমার এই লেন্থের সাথে সাথে এর তোমার গ্রেডিয়েন্টটাও চেঞ্জ হয়, ঠিক আছে। তো কি রেটে চেঞ্জ হচ্ছে বা কোন রেটে পরিবর্তন হচ্ছে সেটাই আসলে রেট অফ চেঞ্জ অফ গ্রেডিয়েন্ট। তো একটা কার্ভের এই রেট অফ চেঞ্জ অফ গ্রেডিয়েন্ট এটা তোমার কি বলে দেওয়া থাকবে যে এখানে তুমি রেট অফ চেঞ্জ অফ গ্রেডিয়েন্ট এত ইউজ করতে পারবা, ঠিক আছে। তো এগুলো জেনারেলি তোমার এই রেট অফ চেঞ্জ অফ গ্রেড 0.1% পার 30 মিটার এট সামিট, ঠিক আছে। যদি তোমার এই যে এইটা হলো সামিট কার্ভ, আর যদি এইরকম কার্ভটা হয়, ধরো উপর থেকে নিচে নামতেছে তারপরে আমার গাড়িটা আবার উপরে উঠতেছে, এটাকে বলা হয় স্যাগ কার্ভ, ঠিক আছে। এটা হলো সামিট কার্ভ আর এটা হলো স্যাগ কার্ভ, ঠিক আছে। তো সামিট কার্ভে আমাদের রেট অফ চেঞ্জ অফ গ্রেড ইউজ করা হয় 0.1%, আর এটার জন্য হলো 0.05%। এটা হচ্ছে পার 30 মিটারে ইউজ করা হয়, মানে ওইটা একটা 30 মিটার স্ট্যান্ডার্ড ধরে এটা তোমার ডিজাইন করে দিয়েছে। তো আমরা ওইটাই ধরবো যে আমরা সামিট কার্ভের জন্য 0.1%, অথবা যদি বলে দেওয়া থাকে তাহলে সেটা ইউজ করবো, আর যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা রেট অফ চেঞ্জ অফ গ্রেড এই 0.1% ধরবো, আর এটা হলো স্যাগ কার্ভের জন্য 0.05% এটা ধরবো, ঠিক আছে। এরপর আসি আমাদের লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ। আমরা ভার্টিক্যাল কার্ভের লেন্থটা কিভাবে বের করব? লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, এটার ফর্মুলা সেটা হলো চেঞ্জ অফ গ্রেড আচ্ছা স্যার, এখানে ফিগার এ এবং ফিগার বি তে স্যার, তো স্যার ফিগার এ তে স্যার ফার্স্টে মানে গ্রেডিয়েন্ট স্যার রাইজ করতেছে, তারপর স্যার এই ফল করতেছে, কিন্তু স্যার সামিট কার্ভের ফিগার বি তে স্যার দুইটাই ফল, মানে মাইনাস কেন দিল স্যার? জি এর যে ভ্যালুটা পার্সেন্টেজ। টু কোনটা? স্যার ফিগার এ, এ, হ্যাঁ, এতে হলো প্রথমে হলো তোমার আপগ্রেড, এটা হলো পজিটিভ, পরে ডাউনগ্রেড নেগেটিভ, ঠিক আছে। ও পরেরটা আসলে এখানে ফিগারটা একটু মানে দেখানো ঠিক হয় নাই, ঠিক আছে। এখানে ফিগারটা আঁকানো ঠিক হয় নাই আর কি, এটা ঠিক আছে। মানে এটা হবে হলো এরকম আসলে, ঠিক আছে, যে এভাবে নামতেছে, নেমে আবার এইভাবে চেঞ্জ হলো, ঠিক আছে। অর্থাৎ আমার দুইটাই ফল করতেছে, ঠিক আছে। এটাও ফলিং গ্রেডিয়েন্ট, ডাউন গ্রেডিয়েন্ট, এটাও ডাউন গ্রেডিয়েন্ট, এই জন্য দুইটাই তোমার মাইনাস, ঠিক আছে। ও স্যার মানে ফিগারটা স্যার এখানে উল্টা হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, ঠিক ঠিক করে নি আর কি, একটু মানে একই ফিগার করছে কিন্তু আসলে মানে বোঝানো হয়েছে একটু ইয়ে ভাবে, এটা বুঝছো তো? মানে দুইটাই ফলিং গ্রেডিয়েন্ট, এই জন্য জি দুইটাই স্যার। মাইনাস, ঠিক আছে, তাছাড়া কিছু না। তাহলে লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ বের করবো কেমনে? চেঞ্জ অফ গ্রেড
ডিভাইডেড রেট অফ চেঞ্জ অফ গ্রেড। ঠিক আছে, তাহলে আমাদের এই যে শুধু তোমার রেট অফ গ্রেড জানা থাকলে আর রেট অফ চেঞ্জ অফ গ্রেড তো আমাদের সামিটের জন্য এক ধরনের, সেকের জন্য এক ধরনের, আমরা সরাসরি লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমার এই কার্ভের লেন্থ কতটুকু হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আর এখানে আমাদের স্যার এখানে আপগ্রেডিং দুইটা রেট থাকলে কি করব? হুম এখানে দুইটা রেট থাকলে কি করব? এই যে যেখানে দেখানো হলো G1 G2 দুইটা রেটে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি লেন্থ কিভাবে বের করব? একইভাবে তোমার এটা তো তোমার চেঞ্জ অফ গ্রেড মানে কি, ধরো এটা প্লাস জি মানে G1, আর এটা হলো যেহেতু ডাউন গ্রেড এটা মাইনাস G2%। ঠিক আছে, তাহলে আমার রেট অফ চেঞ্জ অফ কত হবে? G1 মাইনাস মাইনাস G2, এটা হলো আমাদের গ্রেডের চেঞ্জ আর কি। ঠিক আছে, এটা থেকে এই তোমার এটা তোমার দুইটা তো দুই ধরনের গ্রেড, দুইটার চেঞ্জ। ঠিক আছে, চেঞ্জ পেলাম, ডিভাইডেড আমার রেট অফ চেঞ্জ অফ গ্রেড হলো আর, এটা তো আমার জানা, সেখান থেকে আমি পেয়ে যাবো। এখন যদি দুইটাই মাইনাস হয় সমস্যা কি? তোমার এই যে মাইনাস G1 মাইনাস মাইনাস G2 ডিভাইডেড আর। ঠিক আছে, এভাবে চেঞ্জটা বের করবো। একইভাবে আমার দুটোই প্লাস থাকলেও তো সমস্যা নাই। আর আমার তো তোমার দুই পাশে তো আর সেম একই রকম হবে তাও না, কোনো জায়গায় একই রকম হইতে পারে, কোনো জায়গা তোমার দুই ধরনের হতে পারে। আমাদের যেরকমই আসুক, আমাদের শুধু ওই গ্রেডটা আমরা জানলেই আমরা আমাদের লেন্থ অফ কার্ভ কতটুকু হবে সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই কয়েকটা আমাদের ডেফিনেশন একটু জানতে হবে। এবার আসি আমরা সেটিং আউট করব কেমনে একটা ভার্টিক্যাল কার্ভ। তো আমাদের ভার্টিক্যাল কার্ভ সেটিং করার জন্য আমাদের দুইটা মেথড আছে। একটা হলো তোমার টেনজেন্ট কারেকশন মেথড, আর একটা হলো কর্ড গ্রেডিয়েন্ট মেথড। ঠিক আছে, মেথডস আমাদের দুইটা মেথডস আছে, একটা হলো টেনজেন্ট কারেকশন মেথড, একটা হলো কর্ড গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো তার মধ্যে দুইটা মেথডের মধ্যে আমাদের এই যে তোমার টেনজেন্ট কারেকশন মেথডটা সবচেয়ে সহজ এবং ইজি ভাবে সেটিং করা যায়, সেটিং আউট করা যায়, এই জন্য আমরা ম্যাক্সিমামই এটা ইউজ করা হয়। এই জন্য তোমাদেরকেও এইটাই আমাদের বইয়ে আছে, আমরা এইটাই শিখবো। ঠিক আছে, আমাদের টেনজেন্ট কারেকশন মেথডটা কিভাবে করতে হয়। তো টেনজেন্ট কারেকশন মেথডটা আসলে কি সেটা আগে একটু বুঝি। এই মনে করো যে আমাদের এটা একটা ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট, এটা হলো আমাদের ভার্টিক্যাল কার্ভ। ধরো এরকম। ঠিক আছে, এটা আমাদের তোমার G1 প্লাস আর এটা মাইনাস G2%। ঠিক আছে, তো এই বরাবর আমি ধরলাম x, এই বরাবর ধরলাম y। ঠিক আছে, তো এইখানে একটা পয়েন্ট আমি কল্পনা করলাম যে এটা একটা পয়েন্ট আমার P1।
ঠিক আছে, আর P1 থেকে এই কার্ভ পর্যন্ত যে ডিস্টেন্স বা ভার্টিক্যাল ডিস্টেন্স সেটাকে ধরলাম y, এটাই 0 বিন্দু থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে হরিজন্টালি x ডিস্টেন্স বড় দূরে আছে, আর এটা ইনক্লাইন্ড ভাবে এই পর্যন্ত হলো ধরলাম x1 ডিস্টেন্স আছে। আমাদের ভার্টিক্যাল কার্ভে তো আমরা সরাসরি তোমার এই ভিতর দিয়ে মেজারমেন্ট করতে পারবো না, এটা কি করতে পারবো? এখানে আমাদের এইটুকু কাটিং করতে হবে, কাটিং করে, ঠিক আছে, এই মাটি কাটিং করে তারপরে আমার এই কার্ভটা সেটিং হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো আমাদের এই যে গ্রেডিয়েন্ট অর্থাৎ ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট বরাবর আমাদের সার্ভেটা করতে হয়। ট্যানজেন্ট বরাবর সার্ভে করে এই প্রত্যেকটা পয়েন্টে এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা বের করতে হয়। ঠিক আছে, এই ওয়াই এর মানটা বের করে তারপরে আমার এই যে কার্ভের উপর প্রত্যেকটা বিন্দুর আরএল ক্যালকুলেশন করলেই আমাদের কার্ভের পয়েন্টগুলো আমরা পেয়ে যাই। তো প্রথমে আমরা যে কাজ করি সেটা হলো এই যে এই ট্যানজেন্টের উপর প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরপর, অর্থাৎ এই যে x1 ডিস্টেন্স পরপর। তো এই x1 ডিস্টেন্স এবং x ডিস্টেন্সকে এই ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রে আমাদের মানে আসলে তো সমান না, এটা ইনক্লাইন ডিস্টেন্স অবশ্যই এটা বেশি, কিন্তু সমান ধরে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হয়। যেহেতু ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রে হরিজন্টাল কার্ভের ক্ষেত্রে যে আমরা কি করতে পারতাম, আমাদের এই কার্ভের বরাবরই আমরা মেজারমেন্ট নিতে পারতাম, কিন্তু ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রে তো আমরা এই এক্স এই ডিস্টেন্স মেজার করতে পারবো না, কিভাবে শুধু এই যে এই বরাবর ডিস্টেন্স গুলো মেজার করতে পারবো। এই জন্য আমরা এই ডিস্টেন্স নিয়ে কাজ করি। এই জন্য আমাদের এখানে এক্স এবং x1 কে সমান ধরে ক্যালকুলেশনটা করতে হয়। ঠিক আছে, তো এটা ধরলাম P1, এটা ধরলাম P। ঠিক আছে, তাহলে ওয়াই আমরা কিভাবে পাবো? এই P1 এর আরএল থেকে যদি P এর আরএলটা বাদ দেই তাহলে কিন্তু আমি ওয়াই ডিস্টেন্সটা পেয়ে যাব, অর্থাৎ y ইকুয়াল টু আরএল অফ P1 মাইনাস আরএল অফ P। মানে P1 এর আরএল থেকে P এর আরএল বাদ দিলেই আমি ওয়াই ডিস্টেন্স পেয়ে যাব। এই যে ওয়াই, এই ওয়াই এর মানটাকেই বলা হয় হলো টেনজেন্ট কারেকশন। অর্থাৎ এই টেনজেন্টের প্রত্যেকটা পয়েন্টের আরএল যদি আমি জানি, প্রত্যেকটা পয়েন্টের আরএল জানি, এবং এই ওয়াই ডিস্টেন্স অর্থাৎ এই টেনজেন্ট কারেকশনটা যদি আমি বের করতে পারি, তাহলে ওই প্রত্যেক টেনজেন্টের উপর প্রত্যেকটা পয়েন্টের আরএল থেকে টেনজেন্ট কারেকশনটা বাদ দিলেই আমি আমার কার্ভের উপর যে আরএল সেই আরএলটা পেয়ে যাব। এই আচ্ছা মেথডে স্যার, আসলে এখানে ক্যালকুলেশন করা হয়। স্যার এখানে পি এর আরএলটা স্যার কিভাবে মেজার করব স্যার? পি এর আরএলটাই তো আমরা মেজার করব। স্যার আমি একটু অ্যাড করি স্যার এই জায়গায়। বলো। স্যার এখানে তো আমরা P1 এর আরএল আমরা বের করে ফেলতেছি স্যার ইয়ার সাথে লেভেলিং এর সাহায্যে। হুম, আর আমার P এর আরএল বার করতে গেলে যেহেতু আমার ওয়াই ও দরকার P ও দরকার, সেহেতু ওয়াই বার করতে গেলে আমার আরএল অফ P টা দরকার। কিন্তু এখানে P তো মাটির নিচে আছে স্যার, তাহলে হুম, এই হুম, হুম। পুরো আরএলটা কিভাবে বের করব? ওই জন্য তো ওই যে ওয়াই এর মান আগে আমরা বের করে নিব, টেনজেন্ট কারেকশনটা আগে বের করে নিব। টেনজেন্ট কারেকশনটা আমি ওয়াই এর মানটা যদি পেয়ে যাই তখন তোমার পি এর আরএল বের করার কোনো সমস্যা হবে না, তাই না? স্যার আমরা তো এখানে স্যার ওয়াই এর ভ্যালুটা বের করছি স্যার। তো ওয়াই স্যার এর ওয়াই এখনো বের করি নাই, আমরা জাস্ট টেনজেন্ট কারেকশনটা কি সেইটা আমরা জাস্ট এখানে দেখতেছি। এখনো কি ওয়াই এর ভ্যালু বের করছি? তুমি পি এর আরএল কি জানো? জানো না তো। আমার পি এর আরএল তো বের করতে হবে, আমার টার্গেটই তো পি এর আরএল বের করা। ও আচ্ছা, তাহলে ওয়াই এর আরএল ঠিক আছে, কিভাবে বের করব তাহলে স্যার? হ্যাঁ, ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করবো সেটা আসতেছি, এখনো আসি নাই। ও আচ্ছা। ঠিক আছে,
তাহলে স্যার এখানে আমরা স্যার কার্ভের যে মানে পি এর আর এল এগুলো বের করবো নাকি স্যার? হ্যাঁ 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 পি এর প্রত্যেকটা এটাই আমার পয়েন্ট মনে টার্গেট। করি স্যার ওই আমাদের পি হ্যাঁ পি, P1 P2 হ্যাঁ এগুলো হ্যাঁ, ব্যবহার অর্থাৎ করতে এই যে হবে। কার্ভের উপরের যে আরএল, এই আরএল গুলোই তোমার দরকার, এগুলো পেলেই তো আমার হয়ে গেল, আমি ওইগুলোই বের করবো। আসলে টার্গেট আমার ওই কার্ভের উপরের যে আরএল, অর্থাৎ পি এর আরএলটাই আমার বের করার মানে টার্গেট। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে বের করবো? অর্থাৎ আমার এই পি ওয়ান এর আরএল থেকে টেনজেন্ট কারেকশনটা বাদ দিলেই কিন্তু আমি পি এর আরএল পেয়ে যাবো। অর্থাৎ আমার এই টেনজেন্টের উপর আরএল গুলো থেকে ওয়াই বাদ দিলেই আমার কার্ভের উপরের আরএল গুলো পেয়ে যাবো। ঠিক আছে, তো এখন ওয়াই কিভাবে বের করব? তো যেহেতু আমার তোমার এই যে কার্ভটা প্যারাবোলিক কার্ভ, তো এই জন্য আমরা এখানে প্যারাবোলার ইকুয়েশন ইউজ করব। তো প্যারাবোলার ইকুয়েশনটা কেমন হবে? এটা হলো y ইকুয়াল টু সি এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখানে সি একটা কনস্ট্যান্ট, সি এর ভ্যালুটা হলো g1 মাইনাস g2 ডিভাইডেড 400 ইন্টু এল। ঠিক আছে, এখানে এলটা হলো হাফ লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ। স্যার সি এর মানটা কোথা থেকে পাওয়া গেল স্যার? এটা তোমার বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে পাওয়া গেছে। ঠিক আছে, এটা তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে আর কি। ঠিক আছে, এটা কি এটা স্যার তোমার শুধু বিভিন্ন প্যারাবোলিক কার্ভের জায়গাতে, জন্য নাকি স্যার সিমিলার ভার্টিক্যাল কার্ভের জন্য স্যার? এইটা তোমার এই যে ভার্টিক্যাল কার্ভ, যে প্যারাবোলিক শেপ, হুম। ঠিক আছে, সেই শেপের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে কনস্ট্যান্ট সি, এটার ভ্যালু এটা, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এটা অনেক এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ডেরিভেশন করে এটা আসলে মানে বের করছে ইঞ্জিনিয়াররা, সার্ভেয়ররা। তো এটা তোমরা মানে স্যার মুখস্থ করতে রাখবে। ওনারা সার্ভে করতে করতে স্যার এটা বের করছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই কার্ভ লেন্থের সাথে এবং গ্রেডের সাথে এই সি এর যে একটা তোমার রিলেশন, সেটা হলো এই কনস্ট্যান্টের ভ্যালু হলো এটা, মানে এই ইকুয়েশন থেকে আমরা সি এর মানটা পাবো। ঠিক আছে, এটা মুখস্থ। আচ্ছা স্যার, আমরা তো স্যার এই পড়ছিলাম যে স্যার ওয়াই ইকুয়াল টু 4ax স্যার, হুম, এই প্যারাবোলার জন্য স্যার। তো স্যার এখানে ওয়াই ইকুয়াল টু সিএক্স কেন দিল স্যার? y ইকুয়াল টু এক্স প্যারাবোলার ইকুয়েশন। স্যার এটা মানে অধিবৃত্তের সমীকরণ স্যার, ও y ইকুয়াল টু cx স্কয়ার। আমাদের আগে স্যার ম্যাথ আর স্যার ফিজিক্সের আমরা একটু তো স্যার সমস্যা ছিল স্যার। পড়ছিলাম পরাবৃত্তের যে মানে স্যার প্যারাবোলার, তো স্যার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax স্যার। তো স্যার এইটা মানে কিভাবে থেকে পাইলো স্যার ওয়াই ইকুয়াল টু সিএক্স? একই কথা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তোমরা শিখছিলে হলো 4x, এই তো জি স্যার। এটা ইকুয়েশন। তো এইটা কি তুমি ধরো এক্স ইকুয়াল টু কত হয়, 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। কেন এই ইকুয়েশনের সাথে ইকুয়েশনের মিল আছে না? এটা তোমার কনস্ট্যান্ট, এটা আমি যেভাবে লিখি আমার কোনো সমস্যা নেই। ও স্যার এখানে এইটার জায়গায় ওই সিটা ধরছে নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, x এর জায়গায় y পাল্টে গেছে আর কি। ঠিক আছে, একদম একই রকম হবে এমন তো কথা নাই। ঠিক আছে, যেখানে তোমার যেভাবে দরকার আর কি। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত সবাই মোটামুটি বুঝছো তো? সবকিছু তো আমরা একই রকম পাবো না। ঠিক আছে, মাঝে মধ্যে কিছু টডিফাই তো হবেই। তবে এটাও একটা পড়া কি তোমার প্যারাবোলার ইকুয়েশন। ঠিক আছে, স্যার এখানে আমরা অনেক ফর্মুলা পাই স্যার, যেগুলো কই থেকে আইছে স্যার এগুলাই জানতে পারি না স্যার। আগের মধ্যে স্যার একটা ফর্মুলা এই কোঅর্ডিনেটের জন্য স্যার পড়ছিলাম না স্যার, ওয়াই ইকুয়াল টু L³/6RL স্যার। এইটা কই থেকে আইছে স্যার, এটাই তো পাইলাম না স্যার। তার ডেরিভেশন তো থাকার কথা নাই। না স্যার, বই এইটার মধ্যে খুঁজছি স্যার, পাই নাই স্যার। এগুলা হঠাৎ স্যার কই থেকে আসে আবার আমরা জানি না স্যার এটা। না, বইয়ে তো সবই থাকার কথা।
তো এগুলো স্কিপ না স্যার, ওইটা করে গেছি। পাই নাই স্যার। কোনটা যেন বললে? স্যার y ইকুয়াল টু স্যার এই যে x³/6 RL স্যার। ও, এগুলো আসলে তোমার ওই যে বললাম না, অনেক কিছু তোমার সরাসরি ইকুয়েশন থেকে আসে, আর অনেক কিছু আছে তোমার এক্সপেরিমেন্ট থেকে। তো যেগুলি এক্সপেরিমেন্ট থেকে আসে সেইগুলো আসলে তোমার, তুমি ওই ডেরিভেশন থেকে সরাসরি খুঁজে পাওয়া একটু মুশকিল। ঠিক আছে, যেগুলো এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়। যেরকম তুমি যদি এইটার বলো স্যার এই যে এইটার ডেরিভেশন থেকে আসলো, তাহলে কিন্তু আমি দেখাতে পারবো না। এর 400 ভ্যালুটা, এই 400 ভ্যালুটা কোত্থেকে আসছে? এটা আসছেই হলো তোমার এই এক্সপেরিমেন্ট থেকে, অনেকগুলো গ্রেডিয়েন্ট এবং তার লেন্থ অফ কার্ভ বের করার পরে, সেইগুলোর সাথে রিলেশনশিপ ডেভেলপ করার পরে এই যে 400 ভ্যালুটা আসছে। এরা তো স্যার আইনস্টাইনের মতো স্যার, মানে উল্টা পাল্টা মান আইনস্টাইনের বসে মতো আছে আর না, সি বসে পড়ছে। উল্টা পাল্টা না। তুমি যখন সার্ভে করতে যাবা তুমিও এরকম অনেক ইকুয়েশন তখন ডেভেলপ করতে হবে তোমার প্রয়োজনে। ঠিক আছে, এখন একজন নতুন মানুষ যদি যায় বলে এটা কোত্থেকে আসলো, তখন তাকে আবার ওই এক্সপেরিমেন্ট গুলো করতে হবে, করে করে তারপরে সেও দেখবে যে এরকম কাছাকাছি একটা ইকুয়েশন চলে আসছে। ঠিক আছে, তো এই জন্য যেগুলো কিছু কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো তোমাদের বুঝতে হবে যে এটা আসছেই হলো আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট থেকে, অথবা স্যার এখানে স্যার ওই যে আগের যে স্যার ইকুয়েশনটা বলছিল স্যার কিউবিক রেডিয়ালে স্যার, কিন্তু কিউবিক রেডিয়ালে গেলাম স্যার, ওইখানে দেখা যায় স্যার কিছুই দেওয়া নাই। না, মানে ওইটা স্যার ওই যে এখানে তোমার আমাদের বিভিন্ন ধরনের প্যারাবোলা তো আর এক ধরনের না। ঠিক আছে, যেরকম ওইটা আসছে তোমার আসলে প্যারাবোলার ইকুয়েশন থেকে। ঠিক আছে, এই যে কিউবিক স্পাইরাল, ঠিক আছে, বা কিউবিক প্যারাবোলা যেটা, এখন তোমার স্কোয়ার প্যারাবোলা প্যারাবোলা আছে, কিউবিক প্যারাবোলা আছে। তারপরে তোমার ওইটার যদি ডিগ্রি অফ কার্ভেচার আরো বেড়ে যায়, তখন ওই যে x⁴ চলে আসতে পারে। ঠিক আছে, তো এখন তোমার ওইটা কত ডিগ্রি কার্ভ, কত ডিগ্রি প্যারাবোলা, সেটার উপর ভিত্তি করে তোমার ইকুয়েশন ডেভেলপ আসবে। এটা যেরকম তোমার তোমার 3 ডিগ্রি কার্ভের জন্য এটা কিউবিক প্যারাবোলা আসছে, এই জন্য এই যে x³/6 RL। এখন এইটা তোমার ওই যে প্যারাবোলার শেপের উপর নির্ভর করে রেডিয়াস অফ কার্ভেচারের সাথে এই রিলেশনটা আসছে। ঠিক আছে, তো এটার ডেরিভেশন তোমাকে পাইতে হলে নেটে সার্চ দিলে পাবা, বই তো আর সব দেওয়া স্যার থাকে না। এগুলো করতে গেলে স্যার একটার পিছনে আর একটা লেগে থাকে স্যার, তারপর স্যার আর মাথায় কাজ করে না স্যার। তো এই যে যেগুলো তোমার এই টাইপের জিনিস, এগুলো একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, সবকিছু তো এখনই ক্লিয়ার হবে না, আরো যখন উপরে উঠবা তখন এগুলো আরো ক্লিয়ার হবে। তখন তুমি এই ডেরিভেশন গুলো নিজেই খুব দ্রুত বুঝতে পারবা। ঠিক আছে, এখন জাস্ট মানে যেগুলো ডেরিভেশন দেয়া নাই এগুলো আপাতত মাথায় রাখবা যে এইটার ইকুয়েশন এরকম, এটার ইকুয়েশন এরকম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটা দিয়ে আমাদের এই কনস্ট্যান্টের মানটা বের করে ফেলবো। এরপরে আমাদের এই যে বিভিন্ন এক্স এর ভ্যালুর জন্য আমাদের ওয়াই এর ভ্যালু আমরা বের করব। সেরকম ধরো এখান থেকে আমরা এই টেনজেন্টটাকে অনেকগুলো ইয়েতে ভাগ করে নিব, অনেকগুলো ভাগে ভাগ করে নেব। x1 x2 x3 আমরা আগে যেরকম অর্ডিনেট বের করছিলাম ওরকম ভাগ করে নিয়ে আমাদের প্রত্যেকটা এক্স এর জন্য আমাদের এই যে টেনজেন্ট কারেকশন ওয়াইটা বের করব। বের করার পরে আমরা যে প্রত্যেকটা বিন্দুর আরএল যখন জেনে যাব, তখন সেই আরএল থেকে ওয়াই গুলো বাদ দিলেই আমি কার্ভের উপরে যে আরএল গুলো সেগুলো পেয়ে যাব। এটাই হলো আমাদের মোটামুটি প্রসেস। ঠিক আছে, তো তোমাদের বইয়ে দেখো আরো সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমার
কিভাবে আমরা বের করব সেটার বলে দেওয়া আছে। The point to be remembered while calculating data required for setting out vertical curve. ঠিক আছে, তো এখানে কিছু অ্যাজাম্পশন, অর্থাৎ এখানে কিন্তু একদম আমরা অ্যাকুরেট পাবো না, কারণ আমরা তো কার্ভের বরাবর যেতে পারতেছি না বা এই বরাবর সার্ভে করতে পারতেছি না। এই জন্য এটার কিছু অ্যাজিউম করে নিতে হয়, কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হয়। যেরকম একটা হলো তোমার লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ কিন্তু আমরা সরাসরি পেয়ে যাই, সেটা হলো চেঞ্জ অফ গ্রেড ডিভাইডেড রেট অফ চেঞ্জ অফ গ্রেড, এই ফর্মুলা দিয়ে। তো এইখান থেকে এই পর্যন্ত ট্যানজেন্ট লেন্থ আমরা কিভাবে পাবো? এখানে তো আর আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেল নাই, ঠিক আছে, তো ডিফ্লেকশন অ্যাঙ্গেল নেই, আমরা ট্যানজেন্ট লেন্থ কিভাবে পাবো? তো এখানে আমাদের ধরেই নেওয়া হয় যে ট্যানজেন্ট লেন্থটা হলো, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা আমাদের এই যে ভার্টিক্যাল যে কার্ভ, এই কার্ভের লেন্থের অর্ধেক, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা যদি এ ধরি যে বি, তাহলে এ বি এর দৈর্ঘ্য হবে আমাদের এই স্মল এল এর সমান, অর্থাৎ হাফ অফ ভার্টিক্যাল লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, হাফ লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, ঠিক আছে। এটা একটা। এরপরে আসতেছে হলো স্যার এখানে মানে ওই স্মল এলটা স্যার ওই ট্যানজেন্টেড স্যার এইটা হবে নাকি স্যার? ট্যানজেন্টেড ট্যানজেন্ট লেন্থের সমান, ঠিক আছে। অর্থাৎ T1B এটা যদি ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট, এটা সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট ধরি, তাহলে T1B ইকুয়াল টু T2B ইকুয়াল টু তোমার স্মল এল, অর্থাৎ হাফ লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, ঠিক আছে। এরপরে তোমার ওই একইভাবে আমরা যখন চেইনেজ বের করবো, আমাদের যদি বি বিন্দুর চেইনেজ দেওয়া থাকে, তাহলে T1 এর চেইনেজ কিভাবে পাবো? ওই একইভাবে আমাদের চেইনেজ এর T1 তোমার বি এর চেইনেজ থেকে এই যে এই লেন্থটা বাদ দিতে হবে, অর্থাৎ এল বিয়োগ করতে হবে, হাফ লেন্থ বিয়োগ করতে হবে। তাহলে T2 টা কিভাবে পাবো? এই বি বিন্দুর চেইনেজের সাথে জাস্ট আমাদের এল যোগ করে দিতে হবে, এভাবে আমরা T1 T2 চেইনেজ পেয়ে যাব। আগে স্যার আমরা কর্ড লেন্থ যোগ করতাম, এখন স্যার ওই হ্যাঁ, কর্ড লেন্থ নাম লেন্থ অফ কার্ভ যোগ করতাম, ও ঠিক আছে। আর এখন সরাসরি আমরা এই যে এই ট্যানজেন্ট লেন্থ যেটা এখানে, ওইটা এখানে আসলে ট্যানজেন্ট লেন্থ বলে না, তো এখানে BT1, ঠিক আছে। স্যার BT1 আর BT2 কি সমান নাকি স্যার? হ্যাঁ, এখানে তোমার সমান ধরা হয়, ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রে সমান ধরেই আমাদের কার্ভ ডিজাইন করতে হয়। তাইলে যোগ করতে পারবো, যেহেতু ওইটা জানি, এটার সাথে যোগ করা যায়। হ্যাঁ, এরপরে RL অফ T1, আমাদের সবসময় যে বি বিন্দুর RLটা কি বলে জানা থাকবে, অর্থাৎ এটা সার্ভে করে সরাসরি আমরা RL বের করতে পারবো লেভেলিং এর মাধ্যমে। তো বি বিন্দুর RL আমাদের জানা থাকবে, ঠিক আছে। তাহলে বি বিন্দুর RL যদি জানা থাকে, তাহলে T1 বিন্দুর RL কিভাবে পাবো? আমাদের এই যে গ্রেড যদি জানা থাকে, গ্রেড জানা থাকলে এর RL থেকে কিন্তু আমরা এটা সরাসরি বের করতে পারবো, ঠিক আছে। সেটা কিভাবে? স্যার এটা কি অ্যাকুরেট হবে স্যার? না না, একদম অ্যাকুরেট তো বলতেছি, মানে ভার্টিক্যাল কার্ভের ক্ষেত্রে তুমি একদম অ্যাকুরেট পাবা না, ঠিক আছে, কিন্তু কাছাকাছি পাওয়া যাবে আর কি। এই যে স্যার বড় যদি ঢালগুলো হয়, সেখানে এ বি আর এর নিচে বরাবর যে এর অভিক্ষেপটা, এটা তো অনেক কম বেশি হয়ে যায়। হ্যাঁ, কম সামেশনে বেশি অনেক হবে ভুল তোমার হবে না? লেন্থ। হ্যাঁ, তোমার কি বলে, এখানে আসলে আমাদের হরিজন্টাল কার্ভের মতো অত অ্যাকুরেট হিসাব করা হয় না, ঠিক আছে। এই জন্য আমাদের এখানে এররটাও ওই মানে এলাও করা হয়েছে, ঠিক আছে। কি কারণ বলছেন যেহেতু স্যার, আমরা বুঝি কার্ভ নাই স্যার। বরাবর যেতে পারবো না, এই একটু জন্য আগে এখানে অনেক এরর আসবে, কিন্তু
সেই এরর গুলোকে আমরা নেগলেক্ট করব এখানে, ঠিক আছে? কারণ আমি তো এখানে চেক দিতে পারবো না ওইভাবে, তোমার সরাসরি এরর গুলো চেক দিব, ওই এখানে চেক দেওয়ার ওরকম অপশন নেই। স্যার এই কোন জন্য পয়েন্টের আরএল এর কথা বলছেন স্যার? এখনো আরএল বের করি নাই, ঠিক আছে? তাহলে আমরা আরএল অফ T1 কিভাবে পাবো? বি এর আরএল থেকে এইখান থেকে কতটুকু রাইজ করছে এই রাইজটুকু বাদ দিব আর কি, ঠিক আছে? অর্থাৎ আরএল অফ বি প্লাস মাইনাস এল ইন্টু G1 বাই 100। যদি আপগ্রেড হয় তাহলে মাইনাস, আর যদি ডাউনগ্রেড হয় তাহলে প্লাস ইউজ করবো, এটা কি ফর্মুলা নাকি স্যার? ঠিক আছে? ফর্মুলা বলতে এটা তোমার নর্মাল ওই যে কি বলে ঐকিক নিয়মের হিসাবে এগুলো যোগ বিয়োগ করে বের করা হয়েছে। ফর্মুলা হিসাবে কল্পনা করতে পারো, কোনো সমস্যা নেই, ওইটাই যোগ বিয়োগ করে। স্যার এখানে তো স্যার মাইনাস হবে না স্যার এখন, মানে যেহেতু বি তে স্যার আপগ্রেড হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস হবে এই এই ইয়ের জন্য, আর দুইটাই, কারণ দুইটাই তো আমাদের আহ, তোমার দুইটাতেই মাইনাস করতে হবে, কারণ যেহেতু আমার বিটা তোমার আছে উপরে আর এই দুইটাই আছে নিচে, ঠিক আছে? আর যদি সেক কার্ভ হয় তখন আবার দুইটার ক্ষেত্রে কি হবে? প্লাস হবে। স্যার দুইটাই মাইনাস কেন হবে স্যার? প্রথম তো স্যার আপগ্রেড হয়েছে, তারপর তো স্যার আবার স্যার ডাউনওয়ার্ডে গেছে স্যার, তাহলে ডাউনওয়ার্ডে না, আসলে এখানে আসলে আমি একটু ভুল বলছি। সামিট কার্ভের ক্ষেত্রে দুইটাতেই মাইনাস, কারণ আমি বিআরএল থেকে এই দুটো বের করবো, এই দুইটাই তো বি থেকে নিচে আছে না, T1 T2। মানে স্যার বি থেকেই কি দুইটাই আঁকা হয়? বি পয়েন্ট কে হ্যাঁ হ্যাঁ, বি থেকেই তো আমরা বি পয়েন্ট থেকেই তো আমরা নির্ণয় করবো Focus T1 T2, কারণ বি পয়েন্টের আরএল আমাদের জানা থাকবে, সেখান থেকে আমরা T1 এবং T2 এর আরএলটা বের করবো। স্যার তাহলে তো স্যার সেই আমরা ক্ষেত্রে স্যার তাহলে কি এখানে কি আগের পিকচারটা ঠিক ছিল স্যার? তো বইয়ে এইভাবে মনে রাখবো, সামিট কার্ভের জন্য দুটি প্লাস হবে, সরি মাইনাস হবে, আর সেক কার্ভের জন্য দুটি প্লাস হবে, ব্যাস। স্যার আমরা কি এখানে স্যার লেভেলিংটা কি স্যার বি পয়েন্ট থেকে করতেছি নাকি স্যার? আমরা তো লেবেলিং করে বি পয়েন্টের আরএল, বি পয়েন্টের চেইনিং সবই বি পয়েন্টের সাপেক্ষেই আমরা আসলে আমাদের এই কার্ভটা সেটিং করব। স্যার বি পয়েন্টের আরএল বার করতে গেলে তো স্যার আমার T1 এর আরএল ও আমার লেভেলিং এর সাহায্যে বের করা যায়, মানে রাস্তা যখন স্মুথ T2 পাবো হলো আচ্ছা স্যার, RL আপনি of যেন B, স্যার বলেন যে স্যার সামিটের জন্য স্যার দুইটাই মাইনাস হবে, আবার সেকের জন্য স্যার দুইটাই প্লাস হবে স্যার, এটা যদি স্যার আবার বলতেন কেন এটা হবে স্যার? যেরকম আমাদের সামিটের আমরা তো সবসময় এই যে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট যেটা, সেটার আরএল জানা থাকবে আমার, ঠিক আছে? তাহলে এই বি বিন্দু অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্ট থেকে তো সামিট কার্ভের জন্য কি থাকবে? উপরে এটার আরএল বেশি থাকবে না? এটা ধরো তোমার যদি 100 মিটার হয়, এটা অবশ্যই কত হবে? ধরো 95 মিটার। যদি এখান থেকে এটার তোমার 5 মিটার উঁচুতে হয়, একইভাবে এটাও হবে ধরো 96 মিটারে, না এটা নিচে না, এটা তো বি বিন্দুর চেয়ে নিচে। নিচে হলে কি হবে? তোমাকে কতটুকু রাইজ হয়েছে সেটা বিয়োগ করতে হবে না এই 100 থেকে। স্যার তাহলে কি স্যার ওইখানে ওই যে ফিগার বিটা স্যার কি সঠিক স্যার? এখানে আপনি যেন আগে বললেন স্যার, এটা চিত্রটা ভুল ছিল স্যার।
না 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 জি এর ওইটার ক্ষেত্রে তোমার ওইটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। সেটা হলো ওইটা তো আমার এরকম, ঠিক আছে? এখন এইটা তোমার বি বিন্দু, তাই না? এখন এই ক্ষেত্রে যদি তোমার বি বিন্দু হয়, তাহলে তো এই পয়েন্টের যখন আরএল বের করবা, এইটা তো তোমার এইটার উঁচুতে, তখন তো তোমার কি বলে যোগ করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আসলে মানে সামিট স্যাক বললেও একদম অ্যাকুরেট হবে না, কারণ স্যার এটা ভইয়া তোমাকে বলছে সামিটটা যদি আপ হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস হবে, জি আর যদি ডাউন হয় তাহলে ওই যে গ্রেডিয়েন্টটা যদি ডাউন হয় তাহলে দুইটাই নেগেটিভ হবে। ওই যে ফিগার গুলো দিয়ে আবার ব্যাখ্যা করছে। হ্যাঁ ওটা ঠিক আছে, ঠিক আছে, আমি যেটা বুঝাচ্ছি আর কি। এখন এই ক্ষেত্রে তুমি এই আরএল বের করতে চাইলে তোমাকে কি করতে হবে? এটা তো আর বিয়োগ করলে হবে না, এটাতে কি করতে হবে? যোগ করতে হবে, কারণ বি এর চেয়ে উপরে আছে, দুইটাই যদি ডাউনগ্রেড হয়, ঠিক আছে? আর এইটার যখন আরএল বের করবো তখন এই বিটা থেকে এটা বিয়োগ করতে হবে। এখন এইটা তোমার আহ ইয়ের অবস্থান দেখে, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই কার্ভের তোমার জায়গার অবস্থান বুঝে তোমাকে এখানে প্লাস মাইনাস ইউজ করতে হবে, ঠিক আছে? এটার আসলে একজ্যাক্ট মানে রুলস যদি বলো তাহলে একজ্যাক্ট রুলস আমি পাবো না তোমার। আহ, কি বলে, এই জায়গার কন্ডিশন বুঝে তোমাকে এখানে প্লাস মাইনাস ইউজ করতে হবে। এটা কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা বের করতে পারবে না। স্যার আপনার এইটার জন্য স্যার তো বুঝলাম স্যার, কিন্তু এইটার সাথে যদি আমি স্যার ওই বইয়ের ফিগারে কম্পেয়ার করি স্যার, তখন তো বুঝতেছি না স্যার বইয়ের ফিগারের সাথে এইটা এইটা তো এরকম এটা বুঝলাম। হলো মাইনাস জি1 গ্রেডিয়েন্ট, এটা হলো মাইনাস জি2 গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এক্ষেত্রে তাহলে তোমার যখন দুইটাই ডাউনগ্রেড হবে, ঠিক আছে, তখন প্রথমটার ক্ষেত্রে তোমাকে আরএল যোগ করতে হবে, মানে এটা স্যার যোগ এখানে তো করতে হবে। একটা প্লাস একটা মাইনাস না, কারণ একটা তো বি এর উপরে আছে। সেটাই বলতেছি, এখানে প্লাস ইউজ করতে হবে এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে তোমাকে তখন বি থেকে মাইনাস করতে হবে। এটা তোমাকে আসলে কার্ভের অবস্থা বুঝে তোমাকে আরএল বের করতে হবে, ঠিক আছে? এর কোনো ফিক্সড মানে নিয়ম আসলে নাই, ফিক্সড নিয়ম থাকলে এখানেও উল্লেখ করে দিত, তো আমরা বানায় নিতে পারি। যদি আমাদের এরকম এরকম কার্ভ হয় সেক্ষেত্রে দুটি মাইনাস, এরকম কার্ভ হলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আবার যদি সেক কার্ভ হয়, এটা বি, তোমার দুটোই কিন্তু প্লাস করতে হবে। আবার সেক কার্ভ যদি এরকম হয় তোমার, না সেক কার্ভের ক্ষেত্রে সবসময় মানে তোমার এই প্লাসই করতে হবে, কিন্তু সামিট কার্ভের ক্ষেত্রে কিন্তু মানে সব ক্ষেত্রেই তুমি মাইনাস করতে পারবা না। যদি দুইটা ডাউন গ্রেডের কার্ভ হয় তখন আবার তোমাকে একটা মাইনাস একটা প্লাস করতে হবে, ঠিক আচ্ছা আছে? স্যার, হুম এখানে যে T1 এর আরএল টা বের করছেন স্যার, হুম। আমরা তো সার্ভিং করার সময় আমি যখন বি এর আরএল বের করবো স্যার, বি এর আরএল বের করার আগে তো আমার T1 এর আরএল তো এমনিই বের হয়ে যাওয়ার কথা স্যার, সূত্রের সাহায্যে বের করার কি দরকার স্যার? টি1 পাইবা কই? স্যার মানে মানে তাহলে তো স্যার আমার বি এর আরএল স্যার একবারে ফিক্স থাকবে যে এই পারের কার্ভ আরএল। কার্ভ সেটিং করার আগে তুমি টি1 পাবা কই সেটা বলো তো আমাকে আগে। কোন জায়গায় টি1 তুমি বলো? স্যার বেঞ্চমার্ক থেকে স্যার T1 মাপা যাবে না স্যার? টি1 এর তোমার জায়গাটাকে আমি বলছি কোন জায়গা, তুমি সেটা আগে আমাকে বললো। মানে স্যার যখন থেকে স্যার একটু মানে রাস্তাটা আমি ধরবো স্যার, যে জায়গাটা একটু বেশি উঁচা হয়ে যায়। ওদিকে তুমি মানে ইচ্ছা মতো ধরতে পারবা? জি স্যার। ইচ্ছা মতো ধরতে পারবা? ইচ্ছা মতো তো ধরতে পারবে না। তোমাকে এই যে বি বিন্দুর সাপেক্ষে আমাকে টি1 টি2 এগুলোর অবস্থান ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তুমি টি1 তো সরাসরি পাবা না, বিবিন্দুর চেইনেজ থেকে টি1 এর চেইনেজ, টি1 এর চেইনেজ যখন পাবা তখনই, অর্থাৎ এই কার্ভের লেন যখন তুমি বের করতে পারবে, কার্ভের লেন বের করার পরে তুমি টি1 এর জায়গাটা চিহ্নিত করতে পারবা। সো তুমি এই কি বলে
এই জায়গাটা যখন তুমি ইয়ে করে ফেলবা, মানে চিহ্নিত করে ফেলবা, তারপরে তুমি আরএল নির্ণয় করতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি বি বিন্দুর আরএল যখন জানা, আমি এই জায়গাটা যখন চিহ্নিত করে ফেলছি থিওরিটিক্যালি, সো আমার তো আর প্র্যাকটিক্যালি এটা আরএল ক্যালকুলেশন করার আবার ইনস্ট্রুমেন্টে মাঠে যাওয়ার দরকার নাই। দরকার ও আছে? স্যার, আমি ভাবছিলাম স্যার আমি রাস্তা থেকে স্যার আরএল মাপতে 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 টি1 এ আসতেছি, এরপরে উপরে যেতে 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 স্যার না না কিছুক্ষণ না, পরে ওই এবি এটা আমি বরাবর আরএল এইটা বের করছি স্যার, ওইটা আমি বলছিলাম। এইটা আমি মাপবো পরে চেক দেওয়ার জন্য, ঠিক আছে, যে আমার সব এই যে কার্ভের উপর যে আরএল থাকা দরকার সেগুলো আছে কিনা, তখন আমি এইখানকার মাপবো, ঠিক আছে। কিন্তু এখন তো আমি শুধুমাত্র আমার এই যে ইন্টারসেকশন পয়েন্টের আরএলটা আমি নির্ণয় করবো, বাকিগুলোর আরএল তো আমি আগেই লেবেলিং দিয়ে ইয়ে করবো না। আমি ফাইনাল লেবেলিং যখন করব, তখন আমি টি1 এরটা চেক দিব যে আমি টি1 এরটা যেটা বের করছি এটা সেখানে কি বলে এখানে আসলে আছে কিনা, ঠিক আছে। ওকে, তাহলে এই আরএল গুলো বের করে ফেললা। এরপরে এটা আমার বি, এইটা হলো বি1, এটাকে ধরলাম বি2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার বি2 আরএল বের করব কিভাবে? বি2 আরএল বের করব এই যে টি1 এবং টি2, যেহেতু এটা মিড পয়েন্ট, আমরা ধরে নিব যে এই দুইটার এভারেজ আরএল হবে তোমার বি2 তে, ঠিক আছে। একইভাবে এই বি1 এর আরএল পাবো এই যে বি আরএল আর হলো বি2 আরএল, এই দুইটার এভারেজ করে, ঠিক আছে। স্যার বি2 পাবো টি1 আর টি2 আরএল এর মানে হ্যাঁ হ্যাঁ, এভারেজ, এভারেজ। ঠিক আছে, হ্যাঁ। আর স্যার বি1 এর ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন যদি। বি1 এরটা হলো এই যে বি আরএল, বি বিন্দু আরএল আর হলো বি2 আরএল, আমরা টি1 টি2 এভারেজ করে বি2 পাইলাম। এআরএল এবং এআরএল দুটোর এভারেজ বি পয়েন্ট, এটা অ্যাজাম্পশন, ঠিক আছে, একদম যে অ্যাকুরেট হবে তাকে মাঝামাঝি কথা। পরে স্যার এটা তো স্যার ঠিক আছে, বাট এটা ধরে এই নেওয়া হয় টি1 আর মাঝামাঝি টি2 করে তো স্যার সেম লেভেলে আছে, তাহলে বি2 তো তার সাথে সেম লেভেলে থাকা, তাদের সেম আরো তো লেভেলে সমান আছে, হবে। তোমাকে কেউ বলছে নাকি সেম লেভেলে আছে? স্যার এটা তো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দিয়ে বোঝা যাচ্ছে স্যার। এটা জাস্ট এক্স দিয়ে এক্সিস দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু আসলে তো এটা লেভেলে থাকবে এরকম কোনো বিধিবিধান নাই, ঠিক আছে। এটা এর নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। স্যার ভার্টিক্যাল কার্ভ এটা আসলে কতটুকু সঠিক হয়? আমরা তো প্রায়ই দেখতেছি, প্রায়ই ধরে ধরে করতেছি, মানে এটা ধরে ওটা। হ্যাঁ, যেখানে তুমি একদম অ্যাকুরেট করতে পারবে না সেখানে তোমাকে ধরে ধরেই করতে হবে, মানে অ্যাকুরেটের বেশিরভাগই তো কাছাকাছি মনে যেতে হচ্ছে হয়। স্যার ধরে ধরেই যাচ্ছি। এই যে তুমি যে তো ইয়ে ক্যালকুলেশন সেক্ষেত্রে তো করছিলে, ভলিউম ক্যালকুলেশন করছিলে, এরিয়া ক্যালকুলেশন, ওগুলো কি অ্যাকুরেট হয়েছিল? না স্যার। ওগুলো তো অ্যাকুরেট না। ওগুলো আমাদের ধরে ধরে মানে অ্যাকুরেট, যাতে যতটুকু অ্যাকুরেট করা যায়, তো এইভাবে করলে আমাদের একদম কাছাকাছি, অ্যাকুরেটের কাছাকাছি আসে, কিন্তু একদম অ্যাকুরেট হবে না। আচ্ছা স্যার, এখানে স্যার একটা জিনিস স্যার আমি বলতেছিলাম স্যার, স্যার আমরা স্যার এরিয়াতে স্যার যখন এই ম্যাথ গুলা করছিলাম স্যার, ওই আবার ইনডিফিনিট কোঅর্ডিনেটের জন্য স্যার আমরা যে মানগুলা ধরছিলাম স্যার, হুম আপনি তো বলছিলেন না স্যার যে এখানে মানে আমরা যে কোনো একটা ভ্যালু ধরে করতে পারি, হুম 0 0 ধরে করতে পারি স্যার। তো এখানে দেখছিলাম হুম স্যার 0 0 ধরে যদি করি স্যার আমি, তাহলে স্যার যেই হুম, এরিয়াটা হয় স্যার, তো আর হ্যাঁ, 0 ছাড়া স্যার অন্য যে কোনো এই স্যার ভ্যালুর জন্য যখন করি স্যার, তখন মানগুলা সেম হয়, কিন্তু 0-র সাথে স্যার মিলে না স্যার। মনে করেন স্যার আমি এই ল্যাটিটিউড আর ডিপারচারের জন্য স্যার মানগুলা নিলাম, তখন স্যার দেখা যায় যে 200 আর 100-র জন্য যেই ভ্যালু এই এরিয়াটা আসে স্যার, তা আমি আর একটা ভ্যালু নিলাম 50-50, ওইটার জন্য মিলে, কিন্তু স্যার হুম। 0 ধরলে মিলে না স্যার। স্যার আমি 50 আর 100 ধরে স্যার মিলছে স্যার আমার সেই। স্যার 0-র জন্য স্যার কেন মিলে না স্যার, ওইটা কি জিরোর মানে? জন্য তো মিলার কথা, কারণ জিরো ধরলেও তো আমি জিরোর সাপেক্ষেই সবগুলোকে নিয়ে আসতেছি, না তাহলে স্যার, তোমার হয়তো, না স্যার, জিরোর জন্য মিলে না স্যার। তাহলে ওই জিরোর সাপেক্ষে তোমাদের হয়তো ওই যে কোঅর্ডিনেট গুলো মানে বের করাতে কোনো একটা ঝামেলা হয়তো হইতে পারে। স্যার এমনি স্যার জিরো ছাড়া অন্যান্য সব মানেই মোটামুটি মিলে, বাট জিরো তো স্যার মিলে না। বুঝতে পারছো? মানে হয়তো কোঅর্ডিনেট বুঝি নাই গুলো স্যার। তোমরা
মানে জিরোর রেসপেক্টে কোঅর্ডিনেট গুলো তোমরা বের করছো, সেই কোঅর্ডিনেট গুলোতে হয়তো কোনো ঝামেলা থাকতে পারে, কিন্তু তাছাড়া তো মিলার কথা। ঝামেলা বলতে স্যার কোন মানগুলার মধ্যে ঝামেলা হইতে পারে স্যার? মানে মানে আমরা সবগুলো সবগুলো একটা রেসপেক্টে কি বলে বাকি সব কোঅর্ডিনেট গুলোকে নিয়ে আসি না, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট যখন বের করি। জি জি এখন ওই জিরোর সাপেক্ষে তোমরা যে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো বের করবা, হয়তো সেইখানে কোনো মানে কোথাও কোনো ক্যালকুলেশনে মিস্টেক আছে যেটা তোমাদের চোখে ধরা পড়েনি, এই জন্য হয়তো মেলেনি। ঠিক আছে, তো ওইটা মিলার কথা। তো তোমাদের এত ঝামেলা যাওয়ার দরকার নাই, সবসময় সবগুলো যাতে পজিটিভ এর ভিতরে থাকে সেই হিসাবে একটা ভ্যালু ধরে নিবা। ঠিক আছে, ওই জিরোর ঝামেলায় যাওয়ার দরকার নেই, যেটাতে ঝামেলা তৈরি হয়েছে ওটা তার ঝামেলায় যাওয়ার দরকার নেই। জি স্যার, জিরোর জন্য স্যার দেখা যায় যে অনেক স্যার এই মানটা অনেক চেঞ্জ হয়ে যায় স্যার। হুম কিন্তু হুম। স্যার ওই জিরো ছাড়া যদি ধরি স্যার একদম একুরেটি চলে আসে বা খুব কাছাকাছি মানগুলা পাই স্যার। তাহলে জিরো ছাড়াই ধরো, যার জন্য আমাদের সুবিধা হয় ওইটাই তো ভালো আসলে। ওই যে যাতে সব কোঅর্ডিনেট গুলো আমাদের পজিটিভ থাকে, ওইটার জন্য সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়, পজিটিভ জি নেগেটিভ স্যার, মানে স্যার আপনি তো বলছিলেন স্যার যদি এখন না করতাম স্যার তাহলে তো স্যার আমরা এক্সামে হয়তো জিরো করলে তো স্যার দেখা যাইতো স্যার সবারটা না এক না, এটা তো সাইড। তোমাদের করে দেখতে হবে যে আসলেই মিলে নাকি, বুঝো নাই? কিন্তু ওই জিরোতেও মিলার কথা, মানে তোমাদের হয়তো ওই যে কোঅর্ডিনেট বের করছো, কোঅর্ডিনেটে কোথাও মানে কোনো জায়গায় একটা মিস্টেক হয়েছে যেটা তোমাদের মানে ধরা পড়েনি, এরকম হইতে পারে। স্যার এখানে আমরা তো স্যার মনে হয় স্যার অনেকেই তো হয়তো করছে স্যার, দেখা যায় যে স্যার কেউ কারোর মিলে নেই স্যার হয়তো। ঠিক আছে, তাহলে তোমরা ওই পজিটিভই ধরো, ওই দরকার নেই জিরোর, আমার দরকার নেই, যেটা ঝামেলা আছে আমি যাবো কেন ঝামেলায়, ঝামেলা যাওয়ারই দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি আমাদের টেনজেন্ট কারেকশন। টেনজেন্ট কারেকশন তো ওই যে একটাই ফর্মুলা, y ইকুয়াল টু yx ইকুয়াল টু g1 মাইনাস g2 ডিভাইডেড 400 l ইন্টু x স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা y1 y2 তোমার ওই যে আমাদের কত ডিস্টেন্স পর পর নিচ্ছি, ধরো তোমরা 5 কি বলে 10 মিটার করে ভাগ করে নিলা, তাহলে প্রথম আসবে y10, তারপরে y20। ঠিক আছে, স্যার খাতাটা একটু পরে তুলেন, কিছু দেখতেছি। ঠিক আছে, তারপরে y30, y40, এবার প্রত্যেকটার মান আমরা বের করবো টেনজেন্ট কারেকশন যেগুলো। স্যার y10 y20 এগুলোর জন্য কি স্যার x এর মান কি 10 20 হ্যাঁ 30? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভাবে বসিয়ে বসিয়ে আমরা আমাদের টেনজেন্ট কারেকশন গুলো বের করবো। এরপরে আমরা ওই যে আমাদের টেনজেন্টের উপরে ওইরকম 10 মিটার পরে এখানে আরএল কত, 20 মিটার পরে আরএল কত, 30 মিটার পরে আরএল কত, এগুলো সব বের করব। বের করার পরে তারপরে ফাইনালি এই যে আরএল গুলো বের করলাম এগুলা থেকে জাস্ট এই ওয়াই গুলো বাদ দিয়ে দেবো, তাহলে আমার কার্ভের উপরে আরএল গুলো আমরা পেয়ে যাব। এতটুকুই কাজ। তো তোমাদের আমি এটা আর করে দিব না, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এতক্ষণ যদি বুঝে থাকো এটা নিজেরাই করতে পারবা। দেখো এক্সাম্পল একটা দেয়া আছে, এখানে ক্যালকুলেট দ্য আরএল অফ দ্য ভেরিয়াস স্টেশন পেগস অন এ ভার্টিক্যাল কার্ভ কানেক্টিং টু গ্রেডস অফ প্লাস 0.6% and মাইনাস 0.6%, মানে দুই পাশেই সমান গ্রেড আর কি। The chain is and the RL of intersection point দেওয়া আছে দুইটা, the rate of change of grade দেওয়া আছে, সেখান থেকে আমাদের ওই ডাটা গুলো বের করতে হবে। তো এখানে সব করে দেওয়া আছে, তোমরা একটু দেখো। এই যে প্রথমে লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, তারপরে চেইন এজ অফ T1, চেইন এজ অফ T2, তারপর RL অফ T1, RL অফ T2, তারপর RL অফ B2, RL অফ B1, সবগুলো যেগুলো বললাম এগুলো সব বের করা হয়েছে। এরপর টেনজেন্ট কারেকশন এট দ্য সেন্টারে টেনজেন্ট কি বলে, টেনজেন্ট কারেকশন কতটুকু হবে
সেটা আমরা কি ভাবো, এই যে B1 আর বি আর B1 এর আরএল বাদ দিলে আমার কিন্তু এই মিড পয়েন্টের যে টেনজেন্ট কারেকশন সেটা বের হয়ে যাবে। অর্থাৎ এই যে এই দুইটা থেকে বাদ দিলেই আমাদের কি বলে টেনজেন্ট, সরি বি আর B1 এই দুইটা থেকে বাদ দিলেই বের হয়ে যাবে। একইভাবে চেকটা স্যার কিভাবে দিল স্যার? হ্যাঁ, চেকটা স্যার কিভাবে দিল স্যার? চিনি চেক স্যার, চেক মানে চেক যে দিছে স্যার অঙ্ক করার পরে স্যার y1 y2 এগুলো চেক তোমার ধরো এই যে এখান থেকে শুরু করছো তুমি, এই যে 1 2 3 4 5 6 6 নাম্বারের যে তোমার কারেকশনটা, 6 নাম্বারের কারেকশন তো আমি আগেই বের করে ফেলছি, এই যে জি এটা, স্যার। ঠিক আছে। তাহলে এইটা আর আমার লাস্টের যে ইয়েটা দুটো সমান হতে হবে, কি তো চেক এটা সমান হতে হবে না। আমি B1 থেকে বি বাদ দিয়ে যেটা পাইলাম সেটা আর হলো আমার ওই যে টেনজেন্ট কারেকশন থেকে যেটা বের করলাম, দুটো সমান হতে হবে, এটাই চেক। ঠিক আছে, তাহলে আমি সবগুলো টেনজেন্ট কারেকশন পেয়ে গেলাম। এবার রিডিউস লেভেল অন গ্রেড, অর্থাৎ এই যে আমার গ্রেডের উপর প্রত্যেকটা রিডিউস লেভেল বের করতে হবে, সেটার এই যে রিডিউস লেভেল গুলো সবগুলো বের করা হয়েছে। বের করার পরে তারপরে রিডিউস লেভেল অফ অন কার্ভ, কার্ভে আমরা কিভাবে বের করবো, এই যে প্রত্যেকটা পয়েন্টের আরএল থেকে ট্যানজেন্ট কারেকশন গুলো বাদ দিব, বাদ দিলে আমার এই কার্ভের উপর যে আরএল সেগুলো পেয়ে যাব। এভাবে আমরা পরে একটা টেবিল ফর্মে সবগুলো সেটিং করলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা করো, এটা করে দিব না স্যার তোমাদের কাজ, বলো। একটা জিনিস আরেকবার বলুন স্যার, লেংথ অফ ভার্টিক্যাল কার্ভ এটা কি স্যার ওই প্যারাবোলা বরাবর কাজ করে না ওই যে ট্যানজেন্ট সেই বরাবর কাজ করে? মানে এই যে আমাদের লেন্থ অফ কার্ভ, এখানে আসলে স্যার, এখানে length of যে, vertical curve। হ্যাঁ হ্যাঁ, এখানে তোমার লেন্থ অফ কার্ভ তো প্যারাবোলা বরাবরই হবে, তোমার ভার্টিক্যাল বরাবর তো হবে না। ঠিক আছে, লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ যেটা সেটা এই যে কার্ভ বরাবর, ঠিক আছে, মানে প্যারাবোলা, অ্যাকচুয়ালি এটা প্যারাবোলার লেন্থ। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? নাই, তাহলে এটা করে ফেলো তোমরা। হ্যাঁ স্যার বলো। এখানে তো স্যার বি পয়েন্টের চেইন এজ বলে দিছে 550 মিটার। হুম তো এখান থেকে আমি যে লেংথ অফ কার্ভ সেটার হুম 2 ভাগ করছি 180 মিটার, সেটাকে হুম, হুম, 550 থেকে বাদ দিছি, মানে বি থেকে বাদ হুম, দিছি। তো হ্যাঁ, এখানে কি লেংথ অফ কার্ভটা T1 বি বরাবর মানে টেনজেন্ট বরাবর কাজ করতেছে না, নাকি আমরা সমান ওইটা ধরে তো নিয়ে আমরা কাজ ধরে, করতেছি ওই সেটা? যে বললাম না, অ্যাজিউম করে নিতে হবে আমাদের। মানে এই লেন্থ অফ অর্ধেক কার্ভ আর এই যে এখান থেকে এই পর্যন্ত যে ট্যানজেন্ট লেন্থ দুইটা সমান ধরা হয়। ঠিক আছে, এই যে আমরা ধরে নিছি তো এখানে এই যে the curve is assumed to be equally long on either side of the apex point, that is T1 B T1 T1 B1, সরি এই যে প্রথম assumptionটা, ঠিক আছে, the length of vertical curve is assumed equal to the length of two tangents। ঠিক আছে, মানে আমাদের দুই পাশের যে ভার্টিক্যাল কার্ভ, এই কার্ভের এই লেন্থটা এই যে দুইটার পাশে ট্যানজেন্টের সমান ধরা হয়। ঠিক আছে, কিন্তু আমরা যে লেন্থ পাই কার্ভের লেন্থ, সেটা কিন্তু কার্ভ বরাবরের লেন্থ, নট ট্যানজেন্ট লেন্থ, কিন্তু এটা দুইটা সমান ধরে নেওয়া হয়। ক্লিয়ার? জি বুঝছি স্যার। স্যার প্রবলেম কোনগুলো কোনগুলো করবো একটু বলে দিন। প্রবলেম করবা হলো এই যে ওয়ার্কআউট প্রবলেমে 1 2 3
1 2 3 এর পরে স্যার এরপরে করবা হলো 11 নাম্বার। স্যার 4 নাম্বার প্রবলেমটা এটা স্যার কোনটার স্যার? যেগুলো বলতেছি এগুলা করো। 11, তারপরে 11 নাম্বার। 1 2 3 এর পরে স্যার 11 হ্যাঁ, তারপরে ভার্টিক্যাল কার্ভের 1 নাম্বার 2 নাম্বার, এই কয়টাই। স্যার আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে তো অলমোস্ট 5টা ক্লাস লাগবে স্যার। এর পরের ক্লাস শেষ করতে কি এরকম মানে 5-6টা ক্লাসের মতো লাগবে? এরপরেটা অত ক্লাস নিব না, কারণ টেকোমেট্রিক সার্ভেটা এখন বর্তমানে আর ইউজ হয় না, এই জন্য অত ভালো করে পড়ায় লাভ নাই। টেকোমেট্রিক সার্ভে অ্যাকচুয়ালি ওই যে আমাদের থিওডোলাইট সার্ভে আমরা পড়ছি না, মোটামুটি ওই রকম। ওই যে আমরা তোমার ভার্টিক্যাল ডিসটেন্স, হরিজন্টাল ডিসটেন্স নির্ণয় করলাম যেভাবে, এখানে ওই রকম একটু মডিফাইড আর কি। ঠিক আছে, মানে কোনটা স্যার উন্নত স্যার আপডেট? থিওডোলাইট। ঠিক আছে, টেকোমেট্রি সার্ভেটা অনেক আগে ব্যবহার হতো, যখন থিওডোলাইট আসেনি আর কি। তো থিওডোলাইট আসার পরে এখন আবার আরো আধুনিক যন্ত্র চলে আসছে, টোটাল স্টেশন নামে। জি স্যার। তো এখন আরো আধুনিক ইনস্ট্রুমেন্ট চলে আসছে, টোটাল স্টেশন নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটা দিয়ে তোমার সব সার্ভেই হয়ে যায়। এখন আর কিছুই লাগে না, তোমার চেইনও লাগে না, টেপও লাগে না, থিওডোলাইটও লাগে না, লেবেলিংও লাগে না, বাবা ওইটা দিয়েই সব হয়ে যায়। মেজার করে কিভাবে স্যার? লেজার দিয়ে? হ্যাঁ হ্যাঁ, লেজার দিয়ে ডিস্টেন্স মেজার করা হয়। তারপরে তোমার হাইটও লেজার দিয়ে সরাসরি, মানে কি বলে, এখানে কোঅর্ডিনেট শো করে আর কি। ঠিক আছে, স্যার একটা ইনস্ট্রুমেন্টের দাম কত স্যার? টোটাল স্টেশনের দাম ওই 3-4 লাখ টাকা। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট আছে, 1.5 লাখ টাকায়ও পাওয়া যায়, আবার 4-5 লাখ টাকাও আছে। ঠিক আছে, মানে 1.5 লাখ টাকার কমে মনে হয় নেই। স্যার ঈদের আগেই কি সার্ভিং শেষ করে দিবেন? সার্ভিং আর একটা সর্বোচ্চ 2টা ক্লাস নিব। স্যার আরেকটা জিনিস স্যার, সার্ভিং শেষ করার পর স্যার আমাদেরকে 2টা সপ্তাহ মানে বন্ধ দিবেন না স্যার? ভালো লাগবে। জি স্যার স্যার 2 ঈদের তো সপ্তাহ। বন্ধ আছেই স্যার। ঈদের তো বন্ধ আছে মানে স্যার সার্ভিং শেষ করার পর 2 সপ্তাহ স্যার বন্ধ। আচ্ছা, সমস্যা নাই, বন্ধু দেয়া যাবে, কারণ সামনে আমাদের ঈদ, আবার তোমাদের ক্যাম্পাস। স্যার আমাদের মেকানিক শুরু করে। যেহেতু ক্যাম্পাসের খুলতেছে কথা না, কি আমরা বললেন? না বলতেছি ক্যাম্পাসের কথা কি বলছেন স্যার? শোনা যায় না। আপাতত মনে হচ্ছে না যে খুলবে। খুলবে বলে তো মনে হচ্ছে না। 16 তারিখ পর্যন্ত লকডাউন। হ্যাঁ স্যার। এখন লকডাউনের পরে তো সাথে সাথে খুলবে না, হয়তো অফিস আদালত খুলে দেবে, কিন্তু তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এখন কবে খুলবে আসলে এটা এখন অজানা, বুঝছো? মানে স্যার এটা এখন অজানা বলতে predict কি করা যাচ্ছে না। অজানা বলতে কি স্যার আরো পরে খুলবে নাকি আরো আগেও খুলে ফেলতে পারে, কোনো আগে নিশ্চয়তা নেই? আগে খোলার কোনো সম্ভাবনাই নাই। আগে আগে খুলবেই খোলার তো না। কোনো চান্সই নাই। ঠিক আছে, এখন খালি দোয়া করো যে পরে কবে খুলে, কত তাড়াতাড়ি খুলে। সেটাই স্যার। স্যার ঠিক তাইলে আছে, একসাথে নেক্সট মান্থ থেকে স্যার মেকানিক শুরু করি। আর এমনিতে তো মেকানিক্স অনেকগুলো অধ্যায় তো পড়ানো হয়ে গেছে। নেক্সট মান্থ এত দূর যাব না। ঠিক আছে, স্যার অনেকগুলো অধ্যায় তো পড়ানো হয়ে গেছে। তাড়াতাড়ি শেষ করে দিব। ঠিক আছে, স্যার 2 Mechanics সপ্তাহ নিতে বন্ধ দিলে লাগবে। তো স্যার অর্ধেক মাস এমনিতেই চলে গেছে। তোমার মেকানিক্স বেশি সময় লাগবে না, 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার পড়াবো। ওইটা বেশি বেশি ক্লাস লাগবে না, হয়তো 5-6টা ক্লাস লাগবে। স্যার তাইলে একসাথে স্যার নেক্সট মান্থ থেকে শুরু করলে ভালো হয়। এবার একটু সার্ভিংটা পড়ে নিই আমরা। আচ্ছা, দেখি আমাদের অবস্থা কি বলে, দেশের অবস্থা কেমন, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ যদি স্যার আমাদের আর স্যার জুনের 1 তারিখ থেকে শুরু করেন স্যার। ক্যাম্পাস যদি মানে জুনের মধ্যে খুলে দেয়, ঠিক আছে, তাহলে আমাদের আগেই শেষ করতে হবে, কারণ খুলে দিলেই আমরা পরীক্ষা মানে নিয়ে নিব।
হ্যাঁ স্যার, ওটা আপনি সিচুয়েশনের মানে উপর ভিত্তি করে এই জন্য সিচুয়েশনের উপর নির্ভর করে তোমাদের ক্লাস নিব। আর এতদিন যা পড়ানো হয়েছে সব পড়ে ক্লিয়ার করে রেখো, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সবসময় তোমরা মানে পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবা, যাতে পরীক্ষার সময় মানে আমার টাইম নষ্ট না করো, যে স্যার কি বলে এতদিন পড়তে পারি নাই, পরীক্ষা পিছায়া দেন। স্যার আরেকটা জিনিস, স্যার মানে আজকে একটা নিউজ পাইলাম যে এই বৃহস্পতিবার সবগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউশন স্যার বসতেছে যে অনলাইন এক্সামের ব্যাপারে। স্যার এই বিষয়টার সত্যতা কতটুকু? এখন যদি ওই ধরনের কোনো ইয়ে আসে, নির্দেশনা আসে, তাহলে আমরা অনলাইনে নিব, সমস্যা আর নেই। আরেকটা নিউজে শুনলাম স্যার ওইরকম মানে স্বাস্থ্যবিধি মেনেই যত তাড়াতাড়ি পরীক্ষাটা নেওয়া হবে অবশ্য, এবং সিলেবাসটা কমানোর সম্ভাবনা আছে। আমাদের সিলেবাস তো কমবে না, ওইটা এসএসসি এবং এইচএসসির জন্য। তোমাদের শুনলাম সিলেবাস মনে কমবে হয় না। আমাদেরও কিছু কাটছাট করা হওয়ার পসিবিলিটি আছে। তোমাদের কাটছাট করবে কে? তোমাদের বোর্ড আছে? না, যার যার ওই যে হ্যাঁ? ভার্সিটি আর কি। হ্যাঁ? আমরা ক্লাস নিচ্ছি এখন, আমি মানে যা সবাই পড়াইছি- আমি এইটাই যা সবাই পড়াইছি, এইটাই শোনো, বলবে স্যার যে আমি যা অনলাইনে ক্লাস। পড়াইছি, ঠিক আছে, আমি যা পড়াইছি, জি স্যার, আমি আপনার এর সাবজেক্ট থেকে আর বলতেছি না বা অন্য না, সাবজেক্ট সব টিচারের কথাই বলতেছি। যে টিচার এখন একটা টিচার ধরো 2 চ্যাপ্টার পড়াইছে, সে তো 2 চ্যাপ্টারের বাইরে কোশ্চেন করতে পারবে না, তার পড়া ঠিকও হবে না। যে 2 চ্যাপ্টার পড়াইছে তাকে 2 চ্যাপ্টার থেকেই কোশ্চেন করতে হবে, দুই তার চ্যাপ্টারের পড়ানো ভিতরে স্যার সব থেকে। সব কোয়েশ্চেন হ্যাঁ, করতে হবে। করতে হবে, তাছাড়া তোমার পড়াই নাই সেটা কোশ্চেন দিলে তুমি পারবা? তুমি তো আর আগেই কি বলে ইঞ্জিনিয়ার হয়ে আসো নাই, বা পিএইচডি করে আসো নাই যে সব জানা থাকবে, যেখান থেকে ইচ্ছা সেখানে না পড়াই কোশ্চেন করে দিলাম। বুঝো নাই? আচ্ছা স্যার, আমাদের ট্রাম টেস্টের ব্যাপারে কি করবেন স্যার? দেখি টার্ম টেস্ট তোমরা যদি দিয়ে ওইটার দাও মার্ক তাহলে কিভাবে কাউন্ট অনলাইনে করবেন নিয়ে নিতে স্যার? পারি, সমস্যা নেই। টার্ম টেস্ট আমি জি স্যার, নিবই, মানে আমি খুললে নিলে অথবা যদি অনলাইনে নিয়ে যেভাবে নেই নিব। তো মার্কস কাউন্ট করার তো কিছু নাই, আমি টার্ম টেস্ট 30 মার্কসের একটা নিয়ে নিব, সমস্যা কি? এখানে যা পাবা তাই। স্যার কালকে তো ক্লাস হবে না? হ্যাঁ, কালকে ক্লাস নিব, কালকে এই যে টেকোমেট্রি সার্ভেটা আমরা করবো। আচ্ছা স্যার, এই পর্যন্ত ক্লাসে মানে আপনি যে প্রমাণগুলো, আমি অঙ্কের কথা বলতেছি না, মানে যে প্রমাণগুলো স্যার আপনি ক্লাসে পড়ার নাই, মানে আমাদেরকে বলছেন যে তোমরা একটু দেখে রাখবা। স্যার ওই প্রমাণগুলো তো মানে পরীক্ষায় আসার মানে স্যার আসবে স্যার। যেমন এই চ্যাপ্টারের মধ্যেও স্যার আপনি দুইটা জিনিস মানে বলছেন বাসায় পড়ার জন্য, যেমন রেডিয়াল আর পারপেন্ডিকুলার। তো স্যার ওগুলা কি স্যার এক্সামে আসতে পারে, মানে যেগুলো আপনি আমাদেরকে বাসায় করতে বলছেন? এইগুলা কি বলে দেওয়া যায় আসতে পারে কি আসতে পারে না? তাহলে একটু বেশি জোর দিয়ে হ্যাঁ? পড়বো, নাইলে পড়বো না, এটা তোমার। আসবে আসবে, পড়ো। না, এই যে পড়বো না, এই জন্য স্যারে আমাদের বলেছে যে আসবে আসবে। বুঝছি ঠিক স্যার। আছে, কোথ থেকে আসবে আমি তো নিজেও জানি না। এখন আসবে না বললাম, পরে পরীক্ষা আসলো তোমরা আবার লাফালাফি করবে না। মানে কি স্যার ওগুলো তো কাম আছে? ক্লাসে পড়ানো হয় নাই, তাই স্যার একটু কম ঠিক গুরুত্ব আছে, দিচ্ছি। পড়ানো হয় নাই, পড়ে তো বলছি, তাই না? জি স্যার, মানে এখন স্যার ধরো এগুলো তো আমি যেটা করাইছি ওটা তো ওই টাইপেরই, ঠিক আছে, এখন আমি দিয়ে দিলাম, ওইটা আমার মনে হলো যে থাক, এটা পড়াইছি, এটা ছেলেবেলা পড়ছি, এটা দিয়ে দিই, হতে পারে না এরকম? তো এই রিস্ক নেওয়ার দরকার নাই, পড়ে রাখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। স্যার কালকে ক্লাস কয়টায়? আচ্ছা স্যার, কালকে, হ্যাঁ বলো। প্রবলেম ফেসড ইন কার সেটিং এগুলো লাগবে স্যার? 1 2 3 4 চারটা পয়েন্ট আছে। এই যে যখন স্যার ইন্টারসেকশন পয়েন্ট নট থাক, এক্সেপ্ট। দরকার নাই ওগুলা, এত করে কি করবা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কালকে ক্লাসটার ব্যাপারে বলেন, করো। কয়টা হবে? কালকে দুপুরে নেবো না কি বুঝতেছি না। নাকি স্যার দুপুরে? আপনার ওই যে স্যার কি আপনার দুপুরে কালকে ইয়ে করো, তাহলে ভালো। দুপুরেই করো, কারণ হলো এখন আবার ওই যে তোমার তারাবি সাথে কদর থাকে, আবার সবে কদর। স্যার আপনার কি আমার ওয়াইফাই ঠিক স্যার হয়ে রাতের গেছে? অনেকটাই আজকে তো সময় দেখলাম ঠিক হয়েছে, কিন্তু কালকে আবার ঠিক থাকবে কিনা আমি বুঝতে পারতেছি না। তো কালকে আমি দুইটা একবার নেওয়ার চেষ্টা করব, যদি নেট থাকে, ঠিক আছে, আর যদি নেট না থাকে তোমরা দুইটাই প্রস্তুত থেকো, ঠিক আচ্ছা আছে? স্যার, মানে দুপুরে স্যার দুপুরে যখন ক্লাসটা নেন স্যার ঠিক 2টায়, বা স্যার এরপরে যদি নেন স্যার, দেখা যায় যে স্যার 2টার ক্লাসটা 3টায় হয়ে যায় স্যার।
দুইটার মানে class দুইটা দুইটা 30 সোয়া দুইটা হলে ঠিক আছে স্যার, 2:15-তে পারফেক্ট টাইম স্যার, মানে মসজিদ থেকে আসা যায় স্যার। তোমরা 2টা থেকেই প্রস্তুত থাকবা। আমি তো মোটামুটি তোমার 2টা থেকে 2:30টার ভিতর যে কোনো সময় স্টার্ট করি, জি স্যার। ঠিক আছে? তোমরা প্রস্তুত থাকবা 2টা থেকেই, ঠিক আছে? আমি একদম তো 2টায় শুরু করি না, 5 মিনিট 10 মিনিট লেট করি। তো তোমরা 2টার মধ্যে প্রস্তুত থাকবা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।